হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আমরা উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকটা আছে, সেই কনসেপ্ট বুকের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। এক কথায় আজকের ক্লাসটাতে বা আজকে যে ভিডিওটা আমরা দিচ্ছি, সেই ভিডিওটাতে কনসেপ্ট বুকের কোন টপিকগুলা বেশি ইম্পর্ট্যান্ট, কোন টপিকগুলা থেকে কি ভালোভাবে পড়তে হবে, আমরা সেই জিনিসগুলো আলোচনা করব এবং কোন জিনিসগুলো তুমি চাইলে বাদ দিতে পারো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি আবার বলতেছি, এটা নামে একটা সাজেশন ক্লাস, জাস্ট হচ্ছে এখান থেকে আমরা দেখাই দিব কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে। তোমাদের বইয়ের ভর্তি পরীক্ষার আগে আগে আমরা শর্ট একটা সাজেশন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপাতত তোমাদের যেহেতু টাইম আছে, তোমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করো আর কি। তো এর আগে আমরা হচ্ছে আমাদের একটা কোর্স সম্পর্কে বলি। আমাদের এই উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুকটা আছে রসায়নের, এইটার উপরে একটা কোর্স আছে। এই কোর্সে টোটাল ক্লাস আছে 47টা। তোমরা দেখতেই পাচ্ছ, আমার গুণগত রসায়নের 4টা, অপমৌলের পর্যাবৃত্ত ধর্মের 5টা, তারপরে জৈব রসায়নের 16টা, এরকম করে 47টা ক্লাস আছে। 60 ঘন্টার মতো লাগে তোমার সবগুলা ক্লাস করতে। এই কোর্সটাতে আমরা উদ্ভাসের কনসেপ্ট বুকের A to Z তোমার ধরে ধরে সলভ করাইছি। প্রত্যেকটা জিনিস বুঝায় আমরা সলভ করাইছি। তোমরা যদি কেউ মনে করো যে ভাইয়া আমাদের কনসেপ্ট বুকের প্রত্যেকটা জিনিস যদি বুঝাই দিত কেউ, তাহলে ভালো হতো। তাহলে তোমাদের জন্য এই কোর্সটা, এই কোর্সটার কোর্স ফি হচ্ছে 1500 টাকা। কেউ এনরোল করতে চাইলে এই যে নাম্বারটা আছে 01745485786, এই নাম্বারে বিকাশ অথবা রকেটে সেন্ড মানি করলেই হয়ে যাবে। সেন্ড মানি করে আমাকে তোমরা নক দিবে, আমি তোমাদেরকে কোর্সে এনরোল করাই দিব। চলো আর কথা না বাড়াই। টাইপ 1 এ জৈব যৌগ সমগোত্রীয় শ্রেণী কার্যকরীমূলক, এখান থেকে তেমন কিছু পড়বা না। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এই যে তোমার জৈব যৌগে কোন পরমাণুগুলা বেশি থাকে। আমরা জানি জৈব যৌগতে কার্বন হাইড্রোজেন সবচেয়ে বেশি থাকে, তারপরে থাকে ONS মানে হেটারো পরমাণু ONS, এবং এর সাথে থাকে হচ্ছে তোমার ফসফরাস এবং হ্যালোজেন। আর এই পেজ থেকে আরেকটা পড়বা যে ফেডরিক ভোলার কিভাবে তোমার হচ্ছিল পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করছিল। এই দুইটা বিক্রিয়া ভালো মতো পড়বা, ইউরিয়ার সংকেতটা ভালো মতো পড়বা। আর অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরির যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটাকে বলা হয় সমানকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। এটাও কিন্তু অনেক সময় ভর্তি পরীক্ষায় আসে। আবার এখান থেকে এইভাবে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে যে তোমার পরীক্ষাগারে তৈরি হওয়া প্রথম জৈব যৌগের নাম কি? এটা হচ্ছে ইউরিয়া। এখান থেকে জৈব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা একটা প্রপার ধারণা নিবা। এখান থেকে তেমন কোনো প্রশ্ন হবে বলে মনে হয় না। কিছু প্রশ্ন হইতে পারে, কোনটি সুষম চাকরিক যৌগ আর কোনটি বিষম চাকরিক যৌগ। যখন চক্রের ভিতরে হেটারো পরমাণু, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এগুলো থাকে, তখন সেটা হচ্ছে বিষম চাকরিক যৌগ। আর যদি চক্রটা শুধু কার্বন দিয়ে তৈরি হয়, তবে সেটা সুষম চাকরিক যৌগ। এটা একটু ভালো মতো পড়বা। আর এইখান থেকে যেটা পড়বা সেটা হলো সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। ধরো তোমাকে বলবে অ্যালকোহলের গাঠনিক সংকেত লেখো, বা অ্যালকোহলের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখো, ইথারের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখো, অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখো। এগুলো কিন্তু অলরেডি তোমার ভর্তি পরীক্ষায় আসে গেছে। তো তোমাদের সময় কিন্তু আসার ভালো রকমের একটা পসিবিলিটি আছে। তো যতগুলো সমগোত্রীয় শ্রেণী আছে তোমাদের বইয়ে, সবগুলারই তোমার কার্যকরী মূলক এবং কার্যকরী মূলকের গাঠনিক সংকেতটা একটু ভালো মতো তোমরা দেখবা। এই যে তোমার এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় হর হামেশা চলে আসে। এগুলার ভাই কার্যকরী মূলক কোনটা সেটাও একটু ভালো মতো দেখবা। কার্যকরী মূলকের গাঠনিক সংকেত একটু দেখার ট্রাই করো, পরীক্ষায় কিন্তু আসে। এখান থেকে যেটা পড়বা, এই যে তোমার বন্ধন দৈর্ঘ্য, এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে এরকম। এই যে sp3 যখন সংকরায়ন, তখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা পড়ো, এটা পরীক্ষায় আসে। না আসলে মুখস্থ করতে বলতাম না, বাট পরীক্ষায় কিন্তু আসে। যে যখন sp2 সংকরায়ন, তখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, sp হলে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, এটা পড়বা। এটাও মাথায় রাখবা যে sp3 তে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সর্বোচ্চ, তারপরে sp2, তারপরে sp। এই যে দেখো বইয়ের 14-15তে অলরেডি কিন্তু আসছে, এই যে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত কিন্তু আসছে। তো তোমাদের সময়ে কিন্তু কার্যকরী মূলকের গাঠনিক সংকেত আসবে বা আসার একটা ভালো রকমের পসিবিলিটি আছে। এই যে দেখো বইয়ের 10-11তেও আসছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এস্টার, ইথার, এগুলা কিন্তু এই যে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত কিন্তু আসছে। তো তোমাদের সময় কিন্তু আসতে পারে, একটু ভালো মতো পড়বা। টাইপ নাম্বার 2 নামকরণ। কনসেপ্ট বুকে যা আছে এটা এনাফ না, নামকরণের জন্য এনাফ না কনসেপ্ট বুক। খুব ভালো মতো বুঝবা যে নামকরণ বিগত 8-9 বছরে খুব একটা আসতো না, কিন্তু 23-24 সেশনে আমার বুয়েট ভর্তি পরীক্ষায় তোমার নামকরণ থেকে 10 মার্কের রিটেন আসছে। 10 মার্ক রিটেন আসছে।
যেহেতু 23-24 সেশনে তোমার নামকরণ থেকে প্রশ্ন দেওয়া শুরু করে দিছে, সামনেও তোমার নামকরণ দেওয়ার একটা ভালো রকমের পসিবিলিটি আছে। সো নামকরণটা তোমরা কনসেপ্ট বুক থেকে না পড়ে তোমরা একটু অন্য কোনো সোর্স থেকে পড়ে নিলে বেটার। তো তোমরা যদি কেউ আমাদের অর্গানিক হিরোর ক্লাসগুলো করতে পারো, আমাদের অর্গানিক হিরো কোর্সের তোমার হচ্ছে লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত করবা। টোটাল টাইম লাগবে হলো 4 ঘন্টা সামথিং। এই 4টা ক্লাস যদি কেউ করতে পারো তাহলে নামকরণে তুমি একদম বস হয়ে যাবা। তোমার নামকরণ নিয়ে আর কোনো বেশি মানে কোনো প্যারাই হবে না। প্রত্যেকটা জিনিস ধরায় ধরে যা যা লাগবে ভর্তি পরীক্ষার জন্য সবকিছু পড়ায় দেওয়া হয়েছে একদম কম্প্যাক্ট ভাবে। তো নামকরণ যদি কেউ ধরো যে হাজারি স্যারের বই এনাফ না, গো স্যারের বই পড়তে পারলে ভালো। আর কেউ যদি মনে করো যে ভাই অর্গানিক হিরো এই 4টা ক্লাস করবো, তাহলে এই 4টা ক্লাস তোমরা অর্গানিক হিরো থেকে করে নিও। মানে আমাদের অর্গানিক হিরো যে কোর্সটা আছে, ফ্রি কোর্সটা, সেই কোর্সের 4টা ক্লাস করে নিবা। এখানে দেখো এই যে তোমার কোশ্চেন ব্যাংকের বিভিন্ন প্রবলেম এখানে এক্সাম্পল আকারে দেওয়া আছে। এই এক্সাম্পলগুলা ভাই আমি আবারও বলতেছি, কোনোভাবেই একটা এক্সাম্পলও বাদ দিবে না। প্রত্যেকটা এক্সাম্পল বুঝে বুঝে করবা এবং সাথে সাথে তুমি কোশ্চেন ব্যাংক থেকেও জিনিসগুলো পড়ে নিবা। কারণ দেখো এই যে দেখো এই প্রশ্নটা তোমার টেক্সটাইলে 3-4 সালে আসছে, আবার সেম প্রশ্নটা তোমার বইয়ের 23-24 আসছে। দেখছো, সেম প্রশ্নটা বইয়ের 23-24 আসছে। এই প্রশ্নটা কোনো একটা সালে তোমার টেক্সটাইলে আসছিল। এক্স্যাক্টলি আমার সালটা মনে পড়তেছে না, তোমরা কোশ্চেন ব্যাংক বের করলে বুঝতে পারবা। এটাও কোনো একটা সালে বইয়ের ভর্তি পরীক্ষা আসছিল, আমার এক্স্যাক্টলি সাল মনে পড়তেছে। তাহলে দেখো তুমি 23-24 যে 10 মার্কের প্রশ্নটা আসছে নামকরণ থেকে, সেই 10 মার্কের মধ্যে 6 মার্ক আসছে হচ্ছে একদম সরাসরি কমন, আর 4 মার্ক আসছে একটা সাইক্লোযৌগের নামকরণ, একটা হচ্ছে এস্টারের নামকরণ। তো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াইছি। সাইক্লোযৌগের নামকরণ কিভাবে করতে হয়, এস্টারের নামকরণ কিভাবে করতে হয়, আমরা কিন্তু অর্গানিক হিরোর ওই ফ্রি কোর্সে সুন্দর করে করাইছি। যারা তোমার ধরো যে কনসেপ্ট বুক সলভ কোর্সে হয়তো ভর্তি হইতে পারতেছো না বা সমস্যার কারণে, তারা অর্গানিক হিরো ওই 4টা ক্লাস করবা, কেউ কোনোভাবেই বাদ দিবা না। কারণ দেখো এই যে প্রিলিমিনারিতে কিন্তু তোমার নামকরণ আসতেছে, এই যে বুয়েট 22-23 কিন্তু নামকরণ আসছে। তো নামকরণ আসলে কনসেপ্ট বুক এনাফ না, নামকরণটা তোমরা যদি পারো অর্গানিক হিরোর ওই 4টা ক্লাস করো। সমানতা থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। সমানতা থেকে তোমার প্রিলিমিনারিতেও প্রশ্ন আসতে পারে, আবার রিটেনেও প্রশ্ন আসতে। তো গাঠনিক সমানতা থেকে খুব একটা আমার মনে হয় না যে কঠিন প্রশ্ন হবে। এই গাঠনিক সমানতা থেকে, যে কার্যকরী মূলক সমানতা থেকে এবং তোমার হচ্ছে মেটামারিজম এবং টটোমারিজম থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। আর স্টেডের সমানতা জ্যামিতিক এবং আলোক দুইটাই VVI, কোনোটাই বাদ দিবা না। জ্যামিতিক সমানতা একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা, আলোক সমানতা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা। আর জ্যামিতিক সমানতা আলোক সমানতা পড়তে গেলে কিছু সংকেত তোমাদের মুখস্থ করতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় সরাসরি কিছু সংকেত লিখতে বলে। এখান থেকে আইসো এবং নিউ এর কনসেপ্টটা ভালো মতো পড়বা। আইসো এবং নিউ এর কনসেপ্টটা খুব ভালো মতো বুঝে নিবা। অনেক সময় তোমার IUPAC নামকরণ না করে আইসো সমানো এবং এন সমানো কিন্তু ভর্তি পরীক্ষা আসতে পারে। সো আইসো এবং নিউ এর কনসেপ্টটা খুব ভালো মতো পড়বা। এখান থেকে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আইসো অক্টেন। আইসো অক্টেনের এটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা একটু ভালো মতো দেখবা। আমরা কিন্তু এই কেন ব্যতিক্রম এটাও কিন্তু আমরা আলোচনা করছি ইনশাল্লাহ কোর্সগুলোতে। তো তোমরা যদি কেউ ওই অর্গানিক হিরো ফ্রি কোর্সটাও করো, তোমরা এই জিনিসগুলো পাবা। আমাদের ফ্রি কোর্সটাতেও আমরা চেষ্টা করছি একদম জোস লেভেলে পড়ানো, কোনো কিছুই বাদ না দেওয়ার। এরপর আসো এই যে অ্যালকেনের তোমার হচ্ছে গাঠনিক সমাণু সংখ্যা, এখান থেকে কার্বন সংখ্যা 7 পর্যন্ত মনে রাখবা। বাকিগুলো এত বেশি কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার নাই। এই কার্বন সংখ্যা 7 পর্যন্ত পরীক্ষায় আসতে পারে গাঠনিক সমাণু সংখ্যা। আর এই কার্বন সংখ্যা যখন 7 পর্যন্ত, তখন এটা বের করার একটা শর্টকাট ফর্মুলা আছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1। এই সংখ্যক তুমি সমাণু পাবা। এনটা কি? এই এনটা হচ্ছে অ্যালকেনের অণুতে কার্বন সংখ্যা। এরপরে এই সেকেন্ডারি টারশিয়ারি এটা একটু পড়ে নিবা, কারণ ডিগ্রি তো তোমাদের সবারই পড়তে হয়, 2 ডিগ্রি 3 ডিগ্রি কি এটা পড়বা। এখান থেকে কার্যকরী মূলক সমানতা ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কার্যকরী মূলক সমানতা থেকে তোমার রিটেন প্রশ্ন পরীক্ষা আসার একটা ভালো রকমের পসিবিলিটি। এখানে অনেক কিছুই আছে, বাট আমি তারপরে একটু তোমাদেরকে সাজেশন যদি দিই এখান থেকে, তাহলে আমি বলবো যে এই অ্যালকোহল ইথারটা ভালো মতো পড়ো, আর এই যে অ্যালডিহাইড কিটোন আর ইনল এটা ভালো মতো পড়ো, আর এই যেটা পড়ো অ্যালকিন আর চাক্রিক অ্যালকেনটা ভালো মতো পড়ো। বাদ বাকিগুলো ভর্তি পরীক্ষা আসার পসিবিলিটি খুবই কম। তোমার এই অ্যালকোহল ইথারের মধ্যে আসতে পারে, অথবা অ্যালডিহাইড কিটোন ইনল যেটাতে আছে সেটা আসতে পারে, অথবা তোমার এই অ্যালকিন বা চাক্রিক অ্যালকেন যেটা আছে এটা আসতে পারে। তো তোমরা একটু এই তিনটাকে বেশি ফোকাস করো।
এরপরে আমি বলবো মেটামেরিজমটা ভালো মতো পড়বা, কারণ তোমার কার্যকরী মূলক সমানতা লিখতে গেলে অনেক সময় মেটামেরিজম তোমার কিন্তু কাজে লাগে। কার্যকরী মূলক সমানতা যখন তুমি লিখতে যাবা তখন কিন্তু মেটামেরিজম কাজে দিবে। আর মেটামেরিজম থেকে এমসিকিউ আসতে পারে, কারা মেটামেরিজম দেয় কারা মেটামেরিজম দেয় না, এই জিনিসগুলো কিন্তু তোমার আসতে পারে। তো মেটামেরিজমটা একটু ভালো মতো পড়ে নিও উইথ ডেফিনেশন। আর এই যে তোমার এই কিটোনের মেটামেরিজমটা কিভাবে হয় সেটা দেখাইছে, সেকেন্ডারি অ্যামিনের মেটামেরিজম কেমনে হয় সেটাও দেখাইছে, এগুলো কিন্তু হুট করে পরীক্ষায় দিয়ে দিতে পারে। এরপর আছে টটোমারিজম। টটোমারিজমটা কিভাবে পড়বা? টটোমারিজম পড়ার সময় প্রথমেই পড়বা হলে এই যে শর্তটা, টটোমারিজমের শর্ত, এটা পড়বা, কারণ এমসিকিউতে এই শর্ত কিন্তু লাগে। প্রশ্ন দিবে নিচের কোনটি টটোমারিজম দেখাবে, নিচের কোনটি টটোমারিজম দেখাবে না, এই শর্তটা ভালো মতো পড়বা। এই শর্তটা পড়লে তোমার টটোমারিজম থেকে এমসিকিউ প্রশ্ন যদি কঠিনও করে তুমি পারবা। এই শর্তগুলো ভালো মতো পড়বা, যে কখন টটোমারিজম দেখায় কখন দেখায় না। আর এখান থেকে তুমি জাস্ট হচ্ছে ওই যে কিটো ইনোল টটোমারিজম যেটা আছে এটা একটু ভালো মতো পড়বা, বাদ বাকি এই জিনিসগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। কিটো ইনোল টটোমারিজমটা খুব ভালো মতো পড়বা। আর এখান থেকে তুমি পড়বা হচ্ছে C4H10O, এইটার হচ্ছে অ্যালকোহল সমাণু, ইথার সমাণু এবং টোটাল সমাণু। পরীক্ষা আসতে পারে C4H10O, এটা কিন্তু একদম মার্কামারা একটা কোশ্চেন। এটা অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষায় 2 বার আসছে। ঢাকা ভার্সিটিতে এটা আসতে পারে। পরীক্ষায় ধরো বলল যে C4H10O এটার ইথার সমাণুগুলো লেখো, তখন এই যে ইথার সমাণু 3টা হবে, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, এটা আসতে পারে কিন্তু। যদি বলে এর অ্যালকোহল সমাণুগুলো লেখো, তখন অ্যালকোহল সমাণুগুলো 4টা লিখবা। আর যদি বলে ইয়ার সমাণুগুলো লেখো, গাঠনিক সমাণুগুলো লেখো, তখন কিন্তু অ্যালকোহলের 4টা, ইথারের 3টা, এই 7টাই লিখতে হবে। এটা ইভেন এমসিকিউতেও আসতে পারে যে C4H10O এর গাঠনিক সমাণু কয়টি, তখন অ্যান্সার দিতে হবে 7টি। যদি বলে অ্যালকোহল সমাণু কয়টি, তখন অ্যান্সার দিতে হবে 4টি। যদি বলে ইথার সমাণু কয়টি, তখন অ্যান্সার দিতে হবে 3টি। তো এইটা এমনভাবে মুখস্থ করবা যাতে যেইভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক তুমি যেন পারো, টানা মুখস্থ করে ফেলবা। এখান থেকে যে C4H8O, এখান থেকে জাস্ট এটার অ্যালডিহাইড, কিটোন আর ইনল এই সমানুগুলো দেখবা। আমার মনে হয় না চাকরির সমানুগুলো অত বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখান থেকে এইটুকু বললেই হবে এই পেজ। আর বাকিগুলো এত বেশি পড়ার দরকার নেই, মাথা ঘুরে যাবে আর কি। ওকে, এরপরে চলো আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা স্টেরিও সমানতা। এই জ্যামিতিক সমানতার আমি বলবো যে ভাই এইখানে কোনো কিছু বাদ দিও না, এই জ্যামিতিক সমানতা পুরাটা ভালো মতো পড়বা। এখানে কোনো কিছু বাদ দিবা না, শর্ত টর্ত যা আছে সবগুলা ভালো মতো বুঝবা। এখান থেকে জ্যামিতিক সমানতা থেকে কোনো কিছু বাদ দিবা না, এখানে একটা সিঙ্গেল জিনিসও বাদ দিবা না। তোমার জ্যামিতিক সমানতা পরীক্ষায় কিন্তু খুব ভালো লেভেলে আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি তো তোমার জ্যামিতিক সমানতা থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং বুয়েটেও আসতে পারে, কিন্তু এই C90 তোমাদের সিলেবাসে নাই, C90 পড়ার কোনো দরকার নাই, পড়ে শুধু শুধু মাথা নষ্ট করার দরকার নাই। এই শখটা একটু ভালো মতো পড়বা, এই শখটা পড়লে তোমার এমসিকিউর জন্য সুবিধা হবে যে সিস সমানোর কোনটা বেশি আর ট্রান্স সমানোর কোনটা বেশি, এই অভ্যন্তরীণ শক্তি কার বেশি, দ্রাব্যতা কার বেশি, গলনাঙ্ক কার বেশি, স্থায়িত্ব কার বেশি। এই শখটা পড়লে আমার মনে হয় তোমাদের মনে থাকবে ভালো, এই শখটা ভালো মতো পড়বা। আর আমি বলছিলাম যে যখন তুমি জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা পড়বা তখন তোমার বইয়ে কিছু সংকেত দেওয়া আছে এবং এই সংকেতগুলা ভর্তি পরীক্ষার জন্য সরাসরি ইম্পর্টেন্ট, সরাসরি লিখতে বলবে এই সংকেতগুলো। তার মধ্যে একটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড, এটা সংকেত একদম মুখস্থ করে ফেলবা। আর একটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এটার সংকেতও কিন্তু আসতে পারে। ধরো ভর্তি পরীক্ষা আসলো যে সংকেত লেখো, 1 নাম্বারে দিল ম্যালেইক অ্যাসিড, 2 নাম্বারে দিল ধরো ফিউমারিক অ্যাসিড, তখন তুমি যদি না পারো বা এটা যদি তোমার মুখস্থ না থাকে বা প্র্যাকটিসের মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি ভাই পারবা না, এটা মাথায় রাখো কিন্তু। তো এই জিনিসগুলাতে একটু ভালো মতো তোমার হচ্ছিল মনোযোগ দিতে হবে, যাতে করে মানে বই থেকে যদি কোনো প্রশ্ন ভর্তি পরীক্ষা আসে তোমার যেন মিস না হয়। এরপরে আলোক সমানতা। আলোক সমানতার জন্য প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে আলোক সমানতার শর্ত। এটা ঢাকা ভার্সিটির রিটেনে আসতে পারে যে আলোক সমানতার শর্ত লেখো। এই শর্তটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়বা। ইভেন বুয়েট ভর্তি পরীক্ষাতেও কিন্তু 5 মার্কের প্রশ্ন আসতে পারে আলোক সমানতার শর্ত লেখো। আর এখান থেকে পড়বা এই যে ল্যাকটিক অ্যাসিডের আবর্তন মাত্রা, ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন মাত্রা কত, এল ল্যাকটিক অ্যাসিডের আবর্তন মাত্রা কত। আর এখান থেকে পড়বা ল্যাকটিক অ্যাসিডের সংকেত, ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ইভেন ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড দুটো আলাদা করে শিখে যাবা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এনানসিওমারের ডেফিনেশন পড়বা, রেসিমিক ডেফিনেশন এনানসিওমারের দরকার নাই, রেসিমিক মিশ্রণের এনানসিওমার মানে রেসিমিক মিশ্রণের যে ডেফিনেশন এটা অবশ্যই পড়বা। আপেক্ষিক আবর্তন মাত্রা অত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা কেউ যদি অর্গানিক হিরো কোর্সের তুমি আলোক সমানতার 1 নাম্বার ক্লাস দেখো তাহলে এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝে যাবে আর কি। আমি ওখানে ধরো অল্প সময় 50 মিনিটের মধ্যে আলোক সমানতা খুব ভালো মতো পড়াইছি। ডায়াস্টেরিওমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়াস্টেরিওমার অবশ্যই পড়বা। মেসোযৌগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে শকটা দেওয়া আছে ডায়াস্টেরিওমার এবং এনানসিওমারের মধ্যে পার্থক্য বা কি কি মিল আছে, এই শকটা একটু ভালো মতো দেখবা। এটা একটু ভালো মতো বুঝতে পারলে তোমার ডায়াস্টেরিওমার এবং এনানসিওমার বোঝা খুব সহজ। তোমার কাইরাল কার্বন থেকে
আলোক সক্রিয় সমাণু ও মেসো সমাণু সংখ্যার নির্ণয়। যারা খুবই ধরো যে বাদ দেওয়ার চিন্তায় আসো তারা এই টপিক বাদ দিও, আর যারা বাদ দেওয়ার চিন্তায় নাই এই টপিকটা ভালো মতো পড়বা, কারণ অলরেডি এই টপিক থেকে কিন্তু এমসিকিউ আসছে। এই 3টা শর্ত আছে, আমার মনে হয় বাদ দিও না, শর্ত 3টা ভালো মতো পড়ো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার ভালো রকম একটা পসিবিলিটি, এখনো আসে নাই বাট এখান থেকে প্রশ্ন আসার ভালো রকম একটা পসিবিলিটি আছে। অলরেডি মনে হয় আইইউটিতে একটা প্রশ্ন দেখলাম এই টাইপের আসছে। তো তোমরা একটু পড়ো, যদি কেউ নিজেরা না বোঝো অর্গানিক হিরোর যে তোমার আলোক সমাণুত লেকচার 2টা আছে ওই লেকচারটা দেখলেই তোমরা ভালো মতো বুঝে যাবা। এরপর আসে এক্সাম্পল, এই যে বলছিলাম দেখো C4H10O, এই অ্যালকোহল সমাণুগুলো লিখতে বলছে এখানে, দেখছো এর অ্যালকোহল সমাণু লিখতে বলছে। তো তোমাদের ঢাকা ভার্সিটিতে একটা সময় ইথার সমাণু লিখতে বলবে। তো এখানে যা যা আছে ভাই আমি বলবো প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে করবা, প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে করলে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার একটা ভালো রকমের পসিবিলিটি আছে, কিন্তু খুব ভালো রকম একটা পসিবিলিটি আছে কমন পাওয়ার। আর যদি ভালো মতো না পড়ো তাহলে ভাই কিন্তু কিছু করার নেই। এই যে বন্ধন বিভাজন আছে এখানে তুমি দেখো, এই বন্ধন বিভাজন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। এখানে তোমার রিটেন প্রশ্ন খুব কম হয়, এমসিকিউ প্রশ্ন হওয়ার পসিবিলিটি বেশি। এখান থেকে তোমরা এত কিছু মুখস্থ করতে যাবা না। কি কি মুখস্থ করবা? তোমরা যা সক্রিয়তার ক্রমটা মুখস্থ করবা, আর সক্রিয়তার ক্রমের ঠিক উল্টা হচ্ছে তোমার স্থায়িত্বের ক্রম। এখানে আমি বলি যে কার্বোক্যাটায়ন যেটা, কার্বোক্যাটায়ন এটার ক্রম যেটা, ফ্রি রেডিক্যালের ক্রমও কি সেটা, ফ্রি রেডিক্যালের ক্রমও কি সেটা। তো কার্বোক্যাটায়নের যেটা ক্রম ফ্রি রেডিক্যালের ঠিক কি সেইটাই ক্রম, কার্বো অ্যানায়নের ঠিক উল্টা। আমি শুধু সক্রিয়তা মুখস্থ করব। কি মুখস্থ করব? সক্রিয়তা। সক্রিয়তার ক্রম কার্বোক্যাটায়নে কি 1 ডিগ্রি, তারপরে কি 2 ডিগ্রি, তারপরে কি 3 ডিগ্রি। এটা যদি সক্রিয়তার ক্রম হয় কার্বোক্যাটায়নে, তাহলে ফ্রি রেডিক্যালও কি এটাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর কার্বন আয়নের সক্রিয়তার ক্রম কি হবে? তাহলে উল্টাটা হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আমার যদি কোনো সময় যে স্থায়িত্বের ক্রম চাই তাহলে আমি আগে প্রথমে সক্রিয়তার ক্রম লিখবো, তারপরে উল্টায় দিব হলো স্থায়িত্বের ক্রমকে। দেখো আমার কিন্তু এই একটা জিনিস মনে রাখলেই তোমার কাজ শেষ, আর এক্সট্রা করে মুখস্থ করার তেমন কিছুই নেই। কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম যেটা হয় ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম কি ঠিক এক্স্যাক্টলি ওইটাই হয়। আর কার্বন আয়নের কি হয়? উল্টাটা হয়। কার্বন আয়নের ক্ষেত্রে কি হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখান থেকে ভাই বিকারক থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। বিকারকটা তোমরা অনেকেই হেলাই ফেলাই নাও, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকারক। তো বিকারকের ক্ষেত্রে এই যে প্রশম ইলেকট্রোফাইলগুলো মুখস্থ করে ফেলবা, আর প্রশম নিউক্লিওফাইলগুলো মুখস্থ করে ফেলবা, কারণ ওই চার্জ থাকলে জিনিসটা খুব ভালো মতো বোঝা যায়। বোঝা গেছে? এই প্রশম ইলেকট্রোফাইল এবং প্রশম নিউক্লিওফাইলগুলো খুব ভালো মতো বুঝে নিবা। এটা খুব ভালো মতো বুঝে নিলে আমার মনে হয় যে তোমাদের এখানে বিকারক চিন্তার কোনো প্রবলেম হবে না। আর বিকারক থেকে কিন্তু অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছে। এই যে দেখো 10টা বিকারক দিয়ে বলবে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলগুলো কি করো চিহ্নিত করো। বইয়ের 14-15তে আসছে, বইয়ের 19-20-এ আসছে। তো তোমাদের সময় যে আসবে না গ্যারান্টি কেউ দিতে পারে না। আর এমসিকিউতে তো হর হামেশায় আসে নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল। একটু ভালো মতো পড়বা। এখন আসে বিক্রিয়ার প্রকারভেদ। জৈব যৌগের বিক্রিয়ার যে প্রকারভেদটা আছে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি চলো। অনেক সময় তোমার বুয়েট ভর্তি পরীক্ষা আমরা যদি প্রশ্নগুলো দেখি তখন দেখবা যে একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া দিয়ে বলছে নিচের বিক্রিয়াটা কোন ধরনের, বিক্রিয়ার ধরনটা লিখতে বলছে বা বিক্রিয়ার প্রকারভেদটা লিখতে বলছে। যখন তুমি বিক্রিয়ার প্রকারভেদ লিখতে যাবা তখন ধরো অনেক সময় অনেক কিছুই মানে মাথায় আসে। তারপরও বলবো যে কিছু যদি জিনিসপত্র যদি আগে থেকে একটু মাথায় রাখো তাহলে এই বিক্রিয়াগুলো তোমার হচ্ছে মনে করাটা অনেক বেশি সুবিধাজনক, যে নিচের বিক্রিয়াটি কোন ধরনের। যেমন ধরো ইলেকট্রোফিলিক মানে সংযোজন বিক্রিয়াটা কি তুমি জানো? সংযোজন বিক্রিয়ায় কি হয়? পাই বন্ধন ভাঙে আর সিগমা বন্ধন তৈরি হয়। সংযোজন বিক্রিয়ায় কি হয়? তার মানে বুঝতেই পারতেছো পাই বন্ধনগুলো ভাঙে আর সিগমা বন্ধন তৈরি হয়। তো সংযোজন বিক্রিয়া দুই ধরনের, একটা ইলেকট্রোফিলিক, একটা নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার বসকে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার বস হচ্ছে আমার এই যে অ্যালকিন এবং অ্যালকাইন। বেনজিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু এত বেশি না। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার বসকে এই দুইটা। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার বসকে এই যে তোমার কার্বনিল মূলক, কার্বনিল মূলকের অ্যালডিহাইড এবং কিটোন, এরা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার বস। তো আমরা যদি কখনো দেখি সংযোজন বিক্রিয়া হচ্ছে তার মানে কি সেখানে পাই বন্ধন ভাঙবে, সিগমা বন্ধন তৈরি হবে। তাহলে আমরা দেখবো সেখানে অ্যালকিন অ্যালকাইন যদি থাকে তাহলে সেটা ইলেকট্রোফিলিক সংযোজন, আর যদি কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন থাকে সেটাও নিউক্লিওফিলিক সংযোজন। এরপর আসলে প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, একটা হল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। খুব ভালো মতো বুঝবা প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, একজনের জায়গা আর একজন দখল করে। তার মানে কি পজিটিভ অংশ আর একটা পজিটিভ অংশকে সরাইতে পারে,
অথবা একটা নেগেটিভ অংশকে সরাইতে পারে। যদি একটা পজিটিভ অংশকে সরাই তবে সেটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বসকে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বস হচ্ছে তোমার বেনজিন এবং বেনজিনের জাতক। এরা মাথায় রাখবা। বেনজিন এবং বেনজিনের যে জাতকগুলো আছে তারা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বস। দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন বলতেছি, এই যে বেনজিনের কথা চিন্তা করো। ধরো বেনজিনের এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে, আমি বের করে লিখলাম। তাহলে এটা যখন নাইট্রেশন করতেছিলা, ধরো এখানে নাইট্রিক অ্যাসিড আছে, কার উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডটা কিভাবে ভাঙতেছিল? নাইট্রিক অ্যাসিড ভাঙতেছিল OH- এবং NO2+ আকারে। এই NO2+ কি করতেছিল, এই পজিটিভ প্লাসকে, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এখানে যখন এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটতেছিল তখন এই পজিটিভ H+ তোমার পজিটিভ NO2+ গিয়ে কি করতেছিল, প্রতিস্থাপন করতে। তাহলে প্লাস যেহেতু প্লাসকে প্রতিস্থাপন করতেছিল, তার মানে এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যখন মাইনাস মাইনাসকে প্রতিস্থাপন করবে তখন সেটা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা SN1 বিক্রিয়া, একটা SN2 বিক্রিয়া। SN1 SN2 বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বসকে আমি মনে রাখবো অ্যালকাইল হ্যালাইড এবং তোমার কে অ্যালকোহল। এই অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল এই দুটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বস। কারণ কি, খেয়াল করে দেখো, এই যে RX অ্যালকাইল হ্যালাইড কি করতেছে, ধরো তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড এর অ্যাকুয়াস দ্রবণের সাথে বিক্রিয়া করতেছে। এই Rটা হলো পজিটিভ, Xটা হলো নেগেটিভ, Kটা হলো পজিটিভ, OHটা হলো নেগেটিভ। এখানে বিক্রিয়া হয়ে কি হচ্ছে, ROH তৈরি করতেছে আর KX তৈরি করতেছে। তাহলে খেয়াল করো, এই নেগেটিভ X- কে সরালো কে, নেগেটিভ OH-। তার মানে নেগেটিভ যখন নেগেটিভকে সরাবে তখন সেটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বসকে অ্যালডিহাইড এবং অ্যালকোহল। আর অপসারণ বিক্রিয়া তোমরা জানো, অপসারণ বিক্রিয়ায় তোমার হচ্ছে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি হয়। এক কথায় সিগমা বন্ধন থেকে পাই বন্ধন তৈরি হয় অপসারণ বিক্রিয়া। এই জিনিসগুলা কিন্তু ভাইয়া ভর্তি পরীক্ষায় খুবই খুবই ইম্পর্ট্যান্ট। একটু সুন্দর করে এই জিনিসগুলো মাথায় রেখো। আমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো খুব ভালো মতো তোমাদেরকে বুঝাই করাইছি। আর ওকে, এখান থেকে যেটা পড়বা তোমার হচ্ছে কি বলা হয়, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের থেকে এখানে তুমি পড়বা যে পেট্রোলিয়ামে কার্বন সংখ্যা কত, ওই যে C5 থেকে C12, মানে 5 থেকে 12, এটা 12 আর কি, এটা হবে হচ্ছে 12, মানে পেট্রোলে কার্বন সংখ্যা 5 থেকে 12-র মধ্যে, কেরোসিনে কার্বনের সংখ্যা 13 থেকে তোমার হচ্ছে 14-র মধ্যে, 16-র মধ্যে মনে হয়, একটু দেখো আমার এখানে কেমন যেন হয়ে গেছে। আর এখান থেকে তুমি কি কি সংজ্ঞা পড়বা আমি বলি। এখান থেকে পড়বা নকিং কাকে বলে, অক্টেন নাম্বার কাকে বলে। এই নকিং কাকে বলে, অক্টেন নাম্বার কাকে বলে, এই জিনিসটা একটু ভালো মতো পড়বা। আবার এরকম পরীক্ষায় আসতে পারে কোন একটি জ্বালানির অক্টেন নাম্বার 80 বলতে কি বোঝো, কোন একটি জ্বালানির অক্টেন নাম্বার 80 বলতে কি বোঝো। এটা একটু পড়ো, তোমাদের সিলেবাসে নাই, তারপরে একটু পড়ে যাও, কারণ হচ্ছে এবার ডেইলি ক্যাম্পাস একটা তোমার হচ্ছে নিউজ করছিল। আমি জানি না এই নিউজটা কতটুকু সত্য, যে এইবার ভর্তি কমিটির তোমার হচ্ছিল ইয়াটা প্রধান হচ্ছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টের ডিন জহুরুল স্যারের নাম উল্লেখ করে একটা নিউজ করছিল তারা। এখন মেকানিক্যাল ডিপার্টমেন্ট যদি প্রশ্ন করে, তারা যেহেতু ইঞ্জিন গাড়ি তেল এগুলা নিয়েই সারাদিন থাকে, তো এই অক্টেন নাম্বার নকিং থেকে প্রশ্ন করলেও করতে পারে। তো পড়ে যায়, আমি জানি না ডেইলি ক্যাম্পাসের মানে তোমার ধরো যে যে রিপোর্টগুলো যে কতটুকু সত্য হয় এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আমরা যদি ধরে নেই মেকানিক্যাল ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, তাহলে সেক্ষেত্রে এই নকিং অক্টেন নাম্বারটাকে একটু প্রায়োরিটি দিও, যেহেতু তারা সারাদিন এই জ্বালানি ইঞ্জিন নিয়েই থাকে। তো জ্বালানি ইঞ্জিন থেকে যদি কোশ্চেন করে তখন অবাক হওয়ার কিছু থাকবে না। এরপরে দেখো জ্বালানির অক্টেন নাম্বার বৃদ্ধি করার উপায়। তো অক্টেন নাম্বার বৃদ্ধি করার উপায় যেগুলো আছে ভাই, এগুলো অত বেশি ডিটেলসে পড়ার দরকার নাই, বাট এই পদ্ধতিগুলো সম্পর্কে আইডিয়া রাখবা, কারণ এখান থেকে MCQ আসার পসিবিলিটি আছে। নিচের মানে কোনটি মাধ্যমে জ্বালানির অক্টেন নাম্বার বৃদ্ধি করা যায়, ধরো দিল একটা হলো অক্টেন নাম্বার বৃদ্ধি করার উপায় না। এখন তোমার যদি এই অক্টেন নাম্বার বৃদ্ধি করার উপায়গুলো জানা না থাকে, তাহলে কোনটা আসলে এক্স্যাক্টলি অক্টেন নাম্বার বৃদ্ধি করার উপায় না সেটা আইডেন্টিফাই করা তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তো এটা একটু ভালো মতো রিডিং দিবা, কিভাবে অক্টেন নাম্বার বৃদ্ধি করা যায়, বিক্রিয়াগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। এখানে আসো আমরা অ্যালকেন থেকে কি কি পড়বো। অ্যালকেন থেকে উডস বিক্রিয়া মারাত্মক লেভেলে পড়তে হবে। উডস বিক্রিয়া মানে খুব ভালো মতো পড়বা। উডস বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন উডস বিক্রিয়া দেয় না, উডস বিক্রিয়ায় কিভাবে বিজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায়, এটা খুব ভালো মতো পড়বা। ডিকার্বক্সিলেশন খুবই ভালো মতো পড়বা, কারণ রূপান্তরে ডিকার্বক্সিলেশন আমাদের অনেক অনেক বেশি লাগবে।
এখান থেকে গ্রিগনাট বিকারক থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায় খুবই ভালো মতো পড়বা। এখানে জাস্ট পানির সাথে বিক্রিয়া দিছে, তুমি গ্রিগনাট বিকারকের সাথে যদি পানির বিক্রিয়া দাও তাও তুমি অ্যালকেন পাবা, যদি অ্যালকোহলের বিক্রিয়া দাও তাও তুমি অ্যালকেন পাবা, যদি অ্যামোনিয়া এর বিক্রিয়া দাও তাও তুমি অ্যালকেন পাবা, যদি কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া দাও তাও তুমি অ্যালকেনই পাবা। এটা একটু মনে রেখো। কোপ সংশ্লেষণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোপ সংশ্লেষণ থেকে খুবই ভালো মতো পড়বা। ক্লিমেনসন বিদারণ 5 স্টার টপিক বা 10 স্টার টপিক দাও। উল্ফ কৃষ্ণার 5 স্টার টপিক খুবই ভালো মতো পড়বা। এখান থেকে কোনোভাবেই কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি কিন্তু যে কনসেপ্ট বুক সলভ করছে যে 16টা ক্লাস নিছি, 16টা ক্লাসের মধ্যে তোমার এই যে অ্যালকেন অ্যালকিনের আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস যাতে ধরে ধরে তোমাদেরকে সলভ করানো যায় এবং এখান থেকে পরীক্ষায় ঘুরায় পেঁচায় কীভাবে প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে স্ক্রিভার বিকারক দরকার নাই, মিথেনের শনাক্তকারী পরীক্ষা দরকার নাই, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া এটা দরকার আছে, এটা ভালো মতো পড়বা। অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া, এই অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া জানো? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও পরীক্ষায় আসতে পারে। অ্যালকেনের যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আছে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা চেইন বিক্রিয়া। এই বিক্রিয়াকে যদি একটা স্টেপে তুমি থামাইতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? গরম লোহা দিতে হবে। কি করতে হবে? গরম লোহা দিতে হবে। যে RH প্লাস ধরো ক্লোরিন দিচ্ছ, এটাকে একটা স্টেপে থামাইতে চাইলে এখানে গরম লোহা দিবে, লোহা এবং তাপমাত্রা 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে দিতে হবে। তাহলে এখানে কি RCl হবে প্লাস HCl হবে, একটা স্টেপ গিয়ে থেমে যাবে। আর গরম লোহা যদি তুমি এখানে না দাও প্রভাবক হিসাবে তাহলে এই বিক্রিয়াটা এই যে চেইন বিক্রিয়ার মাধ্যমে এখানে শুরু হবে, এইখানে গিয়ে শেষ হবে। প্রোপেনের ক্লোরিনেশনটা ভালো মতো পড়বা। কেন এই উৎপাদটা বেশি হয়? তার কারণ হচ্ছে 2 ডিগ্রি তোমার ফ্রি রেডিক্যাল যেটা আছে সেই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হচ্ছে মোর স্টেবল দেন 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট স্টেটে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। আর 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যেহেতু মোর স্টেবল ওই জন্য এখান থেকে বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি হয়েছে। এটা একটু দেখে নিও। রিফর্মিং বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিফর্মিং বিক্রিয়ার কি কি পড়বা? পুরা এতগুলা প্রসেস মনে রাখার দরকার নাই। রিফর্মিং বিক্রিয়ার তুমি প্রভাবকটা ভালো মতো পড়বা, এই প্রভাবকটা ভালো মতো পড়বা। আর পড়বা যে হেক্সেন থেকে কি পাওয়া যায়। রিফর্মিং বিক্রিয়া হেক্সেন থেকে পাওয়া যায় হচ্ছে বেনজিন। আর হেপটেন থেকে কি পাওয়া যায়? হেপটেন থেকে পাওয়া যায় হচ্ছে তোমার টলুইন। কি পাওয়া যায়? টলুইন পাওয়া যায়, এটা পড়বা। আর অকটেন থেকে কি পাওয়া যায় ভাই? অকটেন থেকে পাওয়া যায় হচ্ছে জাইলিন, এটা একটা ভালো মতো পড়বা। জাইলিন 2 ধরনের আছে, একটা অর্থ আর একটা কি প্যারা, তো আমি একটা লিখলাম জাস্ট। অ্যালকেনের নাইট্রেশন একটু ভালো মতো পড়বা, কারণ অ্যালকেনের নাইট্রেশন আমার জন্য ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমাকে যখন বলবে যে মিথেন থেকে তোমার হচ্ছে মিথাইল অ্যামিন প্রস্তুত করো তখন কিন্তু অ্যালকেনের নাইট্রেশনটা আমার দরকার আছে। তার প্রথমে কি নাইট্রোমিথেন করবা, তারপর এটাকে বিজারণ করবা। নাইট্রোমিথেনকে বিজারণ করলে কি পাবা? তুমি মিথাইল অ্যামিন পাবা। পাইরোলাইসিস অত বেশি ইম্পর্ট্যান্ট না, বাট অ্যালকেনের সমানকরণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে যে প্রভাবক কি, তাপমাত্রা কি, সবগুলো একসাথে মুখস্থ। এক্সাম্পলে যা প্রশ্ন আছে তুমি যদি ভালো মতো না পড়ো তাহলে ভালো করার আশা বাদ দাও। এক্সাম্পলের প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়লেও তুমি প্রশ্ন কমন পাবে, এটা শিওর থাকো। অ্যালকিন থেকে অ্যালকিনের প্রস্তুত প্রণালীতে অ্যালকোহলের প্রভাবকীয় তোমার নিরোধন, এটা অবশ্যই পড়তে হবে, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। 1 পড়বা, 3 পড়বা, 4 পড়বা, 5 পড়বা, 1 3 4 5 এইগুলা পড়বা। আর এই ভিসিনাল যেটা আছে তোমার ভিন্ন ভিন্ন কার্বনে যখন হ্যালোজেন যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি? ভিসিনাল ডাইহ্যালাইড। তো ভিসিনাল ডাইহ্যালাইড যখন জিঙ্কের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে তোমার অ্যালকিন তৈরি হয়। আর অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডে দেখো যখন তোমার এই যে ভিসনাল মানে কি বলতো? ভিসিনাল মানে কি? ভিন্ন ভিন্ন কার্বনে 2টা হ্যালোজেন। ওকে, তো ধরো যে এই ভিসিনাল ডাইহ্যালাইডের সাথে যখন জিঙ্কের বিক্রিয়া দিবা তখন তুমি পাবা হচ্ছে অ্যালকিন। এটা একটু মাথায় রেখো, অনেক সময় পোলাপান মানে ঘাবড়ায় যায়। যখন তুমি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবা তখন তুমি পাবা হচ্ছে অ্যালকাইন। তখন তুমি কি পাবা? অ্যালকাইন পাবা, এটা একটু মাথায় রেখো। মার্কনিকোভ না পড়লে পরীক্ষা দেওয়ার দরকার নাই, তো মার্কনিকোভ অবশ্যই পড়তে হবে। মার্কনিকোভ অবশ্যই পড়তে হবে। দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় আমরা ওজন ব্যবহার করি, এইটাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিলাম, কারণ এটা রিটেনে আসতে পারে, এটা তোমার এমসিকিউতে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ওজন সংযোজন বিক্রিয়া, ওজন সংযোজন বিক্রিয়ায় ধরো যে একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো এমসিকিউ এর ক্ষেত্রে। ধরো তোমার একটা প্রশ্ন দেওয়া আছে এইটা যে CH3 CH ডাবল বন্ড H CH3, এটাকে যদি ওজোনাইজেশন করো
করার পরে তুমি যদি জিঙ্ক সহ আর্দ্র বিশ্লেষণ করো তাহলে কি উৎপাদ পাবা, এইটা যদি তোমাকে বের করতে বলে তুমি কিন্তু পুরা এই বিক্রিয়াগুলো লেখার দরকার নেই এমসিকিউ এর ক্ষেত্রে। কি করবা, এই যে দ্বিবন্ধন আছে না এখানে ভেঙে দিবা, এটা লিখবে এখন CH3 CH, এই যে দ্বিবন্ধন এখানে দিলা, আবার আরেকটা কি CH3 CH, এই যে দ্বিবন্ধন দিলা, এখানে একটা অক্সিজেন যুক্ত করে দিলা, তাহলে আলটিমেটলি এই যৌগগুলো আসলে কি CH3 CHO না, তার মানে কি CH3 CHO। দেখো উৎপাদটা কি পাইছো, এই যে 2 অ্যাসিটালডিহাইড। আমার কি এত কিছু করার দরকার আছে? দরকার নাই। দ্বিবন্ধন ভেঙে দিবা, ওই দ্বিবন্ধনের জায়গায় একটা অক্সিজেন যুক্ত করে দিবা, তাহলেই তুমি কি পাবা, কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে যাবা। এটা একটু ভালো মতো দেখো, ওজন সংযোজন বিক্রিয়া খুবই ভালো মতো পড়বা, এটা কোনোভাবেই কি করবা না, বাদ দিবা না। অ্যালকিনের জারণ এত বেশি ইম্পর্ট্যান্ট না, অ্যালকিনে তোমার হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে সংযোজন, এটা একটু ভালো মতো পড়বা। পলিমারকরণ ভাই তোমাদের সিলেবাসে নাই, অনেকে পড়বে না, বাট গত বছর যেহেতু পলিস্টাইরিন থেকে একটা প্রশ্ন অলরেডি 2 মার্কের আসছে, এখানে একটু আমি বলবো যে পড়ে যাওয়াটা ভালো। পলিথিনটা পড়বা, পলিথিনটা পড়ো, পলিপ্রোপিলিন না পড়লেও ঠিক আছে, যারা সব কিছু পড়তে চাও তাহলে পলিপ্রোপিলিনও পড়ো, বাট যারা ধরো কম পড়তে চাও তাহলে পলিথিন পড়ো। পলিভিনাইল ক্লোরাইড এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি পাইপ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। একদম যখন তুমি এই ইয়াগুলা পড়বা, পলিমারগুলা পড়বা, তখন অবশ্যই প্রভাবকগুলা মাথায় রাখবা। পলিস্টাইরিন পড়তেই হবে, টেফলন পড়তেই হবে, টেফলন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যবহার এত বেশি ইম্পর্ট্যান্ট না। অ্যালকিনের শনাক্তকরণ দুইটা আছে, একটা ব্রমিন দ্রবণ পরীক্ষা, একটা বেয়ার টেস্ট, এই দুইটাই খুব ভালো মতো পড়তে হবে। ঢাকা ভার্সিটি রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এগুলা। এক্সাম্পলে যে প্রশ্নগুলো আছে আমি কোনোভাবেই বলবো না এগুলো বাদ দাও, এক্সাম্পলের প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়তে হবে। অ্যালকাইন, অ্যালকাইনের তোমার যে বললাম আর কি, যে ভিসিনাল পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করবে, বা জেমিনাল, জেমিনাল মানে কি একই কার্বনে 2টা হ্যালোজেন যুক্ত থাকবে এবং সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে এটা হবে। আর এখান থেকে অ্যাসিটিলিনের প্রস্তুতিটা ভালো মতো দেখো, এই যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় যে অ্যাসিটিলিন তৈরি হয় এটা একটু ভালো মতো দেখো, এটা পরীক্ষায় মাঝে মাঝেই লাগে। অ্যালকাইনের অম্লধর্মিতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যালকাইন 1 কেন অম্লধর্মী বা প্রান্তীয় অ্যালকাইন কেন অম্লধর্মী, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমার ঢাকা ভার্সিটিতেও আসতে পারে, বুয়েটেও আসতে পারে, ইভেন যেখানেই রিটেন আছে এখানে কিন্তু আসতে পারে। সোডিয়ামের সাথে অ্যালকাইন 1 এর পরীক্ষা, তারপরে তোমার ডায়ামিন সিলভার নাইট্রেটের সাথে অ্যালকাইন 1 এর পরীক্ষা, ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে অ্যালকাইন 1 এর পরীক্ষা, এই পরীক্ষাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করো, অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করো, পার্থক্য করো, তখন এই যে 3টা বিক্রিয়া যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিবা, কারণ অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, এই জন্য তারা এই ধরনের বিক্রিয়া করে, অ্যালকাইন 2 এই ধরনের বিক্রিয়া করে না। আবার যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে ইথাইন ও ইথিনের মধ্যে পার্থক্য করো, অথবা যে কোনো একটা অ্যালকাইন এবং অ্যালকিনের মধ্যে যদি একটা পার্থক্য আসে, সেই অ্যালকাইন যদি প্রান্তীয় অ্যালকাইন বা অ্যালকাইন 1 হয় তাহলে এই 3টার যে কোনো একটা বিক্রিয়া দেখাই দিবা, কারণ প্রান্তীয় অ্যালকাইন বা অ্যালকাইন 1 গুলা কি করে, 3টা বিক্রিয়ার সবগুলা বিক্রিয়াই করে, তা যে কোনো একটা দেখাই দিবা। আর অ্যালকিন যেটা সেটা তো অলরেডি কি না, অম্লধর্মী না, আর অম্লধর্মী না হওয়ার কারণে অ্যালকিন এই ধরনের বিক্রিয়া করে না, তখন বলবে অ্যালকিন এই ধরনের রিয়াকশন করে না, এটাই হলো পার্থক্যকারী বিক্রিয়া। অ্যালকাইনে পানি সংযোজন ভাই, এটাকে কি আর বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে যে প্রভাবকটা আছে এই প্রভাবকটা পর্যন্ত কি করবা, ঠাড়া মুখস্থ করে ফেলবা। এখানে যে প্রভাবকটা আছে যে 2% মার্কিউরিক আয়ন এবং 20% হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, এইটা একদম কি করে ফেলবা, ঠাড়া মুখস্থ করে ফেলবা, কোনোভাবে কি করবা না, এটা বাদ দিবা না, তোমার কোনোভাবে এটা বাদ দেওয়া যাবে না, এইটা ঠাড়া মুখস্থ করবে প্রভাবক। আর অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়, শুধুমাত্র ইথাইন থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, এখান থেকে কি পাওয়া যায়, এই CH3CHO এটা নামক অ্যালডিহাইড পাওয়া যায়, বাদ বাকি যতগুলা তোমার অ্যালকাইন আছে সবগুলা থেকে কিটোন পাওয়া যায়, এটা মাথায় রেখো, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিডের সংযোজন দরকার নাই, ওজন সংযোজন পড়বা, আর এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে অ্যালকাইনের জারণটা যদি পড়তে পারো ভালো, যারা ভালো স্টুডেন্ট জারণটা পড়ে যাবা, যারা মোটামুটি ভাই কিছু জিনিস বাদ দিতে চাও তারা এটা বাদ দিও জারণ। অক্সি অ্যাসিটিলিন শিখা, এটা অবশ্যই পড়তে হবে বিক্রিয়া সহ, কত তাপমাত্রা উৎপন্ন হয় সেটা সহ।
এখানে পলিমার, এইখানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এই যে 3টা পলিমার আছে, এই 3টাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে রাবারের মনোমার ক্লোরোপ্রিন তৈরি, তোমার অ্যাসিটিলিন থেকে ক্লোরোপ্রিন তৈরি, এটা একটু ভালো মতো দেখবা। আবার অ্যাসিটিলিন থেকে তোমার বেনজিন প্রস্তুতি, এটা ভালো মতো পড়তে হবে। তোমার হচ্ছে প্রোপাইন থেকে মেসিটাইলিন প্রস্তুতি, এটাও খুব ভালো মতো দেখতে হবে। তো এই পেজের গুরুত্ব অনেক বেশি, এই পেজটা ভালো মতো পড়ো এবং বুঝে বুঝে জিনিসগুলো পড়ার ট্রাই করো। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি আসছো তারা তো জানোই যে আমি এই জিনিসগুলো কত জোসভাবে বুঝাইছি। কারণ শুধু মুখস্থ করে পরীক্ষার হলে কিন্তু মনে নাও থাকতে পারে, কিন্তু তোমরা যদি জিনিসগুলো একটু বুঝে বুঝে করতে পারো তাহলে মনে থাকার পসিবিলিটি অনেক বেশি। অর্গানিক কেমিস্ট্রি টু সাম এক্সটেন্ট অনেক কিছু মুখস্থ করতে হয়, বাট তুমি যদি জিনিসটা একটু বুঝে বুঝে মুখস্থ করতে পারো তাহলে তোমার মনে রাখার পসিবিলিটি কি হবে, বেশি হবে। কারণ এত এত বিক্রিয়া, তুমি সব যদি গাধার মতো মুখস্থ করে যাও পরীক্ষার হলে তো সব প্যাচ লাগায় ফেলবা। অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড, এইটা তোমার বুয়েট ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যালকাইল হ্যালাইডের যে প্রস্তুতির বিক্রিয়াগুলো আছে ম্যাক্সিমামই তোমরা অলরেডি এই যে অ্যালকিন অ্যালকাইনের মধ্যে পড়ে ফেলছো। এই জিনিসগুলো নিয়ে আর এত বেশি মাতামাতি করতেছি না, এই জিনিসগুলো একবার দেখে নিও, এগুলো পড়ে ফেলছো অলরেডি, এটা পড়ে ফেলছো, এটা অলরেডি পড়ে ফেলছো। এইখান থেকে এই যে এটা আমরা পড়বো ডায়াজোনিয়াম লবণে গিয়ে, আপাতত এই জিনিসগুলো পড়বো না, এই জিনিসগুলো আপাতত এইখানে পড়বো না, এটা আমরা ডায়াজোনিয়াম লবণে গিয়ে পড়বো। এখন এটা পড়তে গেলে তোমার মাথা ঘুরবে, ডায়াজোনিয়াম লবণ যখন পড়বো তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে এইগুলো এত বেশি ইম্পর্ট্যান্ট না, একটা সময় ইম্পর্ট্যান্ট ছিল, আমার মনে হয় না এখন খুব একটা ইম্পর্ট্যান্ট। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভাই, SN1 SN2 এই দুইটার একদম মেকানিজম সহ পড়বা, মেকানিজমও পরীক্ষায় আসতে পারে, মেকানিজম সহ অলরেডি টেক্সটাইল পরীক্ষা মেকানিজম আসছে, তো মেকানিজম সহ পড়বা। আর এই যে দেখো SN1 বিক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো পড়বা, আর এই দেখো মেকানিজম অলরেডি লেখা আছে, মেকানিজম সহ পড়বা, বৈশিষ্ট্য পড়বা, মেকানিজম পড়বা, SN1 SN2 এর পার্থক্য পড়বা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিজে পড়তে পারলে খুবই ভালো, না পড়তে পারলে আমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সে তোমরা এনরোল করতে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, অনেক অনেক বেশি। এখানে কোনোভাবেই তুমি কোনোভাবে মানে কম্প্রোমাইজ করো না, তুমি যদি কম্প্রোমাইজ করো তুমি কিন্তু নিজেই ঝামেলায় পড়বা, এটা মাথায় রেখো। কোনোভাবেই কম্প্রোমাইজ করো না এই জিনিসগুলোতে, বুঝতে পারছো? যেহেতু এই জিনিসগুলো তোমার বারবার পরীক্ষায় আসতেছে এবং আসার তোমাদের সময় ভর্তি পরীক্ষা আসার একটা ভালো রকমের পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই তুমি এখানে কোনোভাবেই কি করবা না, কম্প্রোমাইজ করবা না। এরপরে আসো উডস ফিটিক বিক্রিয়া। উডস বিক্রিয়া যেহেতু বেশি ইম্পর্ট্যান্ট, উডস ফিটিক বিক্রিয়াও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উডস ফিটিক বিক্রিয়া আমরা কি তৈরি করতে পারি, টলুইন তৈরি করতে পারি, মাথায় রেখো। গ্রিগনার বিকারক প্রস্তুতি খুবই ভালো মতো দেখবা, কারণ অনেক সময় গ্রিগনার বিকারক প্রস্তুত বিক্রিয়াটা লাগে। আর গ্রিগনার বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এটা অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। সো এইটাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভাবে তুমি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়বা। গ্রিগনার বিকারক থেকে কিটোন, গ্রিগনার বিকারক থেকে অ্যাসিড, দুটাই পড়তে হবে। অপসারণ বিক্রিয়ার মেকানিজম পড়া দরকার নাই, অপসারণ বিক্রিয়া পড়ার সময় উৎপাদ তৈরি কিভাবে হবে সেই ক্ষেত্রে সাইজে রুলটা ভালো মতো পড়বা এবং উৎপাদটা ঠিকঠাক লিখতে পারলেই হয়েছে, এটার মেকানিজম পড়ার কোনো দরকার নেই। E1 E2 বিক্রিয়ার মেকানিজম পড়ার দরকার নাই, তুমি কি পড়বা এখানে, তুমি একটা অপসারণ বিক্রিয়ায় কিভাবে উৎপাদ লিখতে হয় সেক্ষেত্রে কোন রুলটা অ্যাপ্লাই হয়, সাইজের রুলটা অ্যাপ্লাই হয়, সাইজের রুলটা ভালো মতো শিখবা এবং উৎপাদটা ঠিক মতো লিখতে পারলেই হয়েছে। এখান থেকে তোমার এই E1 E2 নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। এই পেজটা ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু ভর্তি পরীক্ষা বলবো না, রূপান্তরও যদি তুমি কখনো করতে যাও তখন এই পেজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা জানি কার্বন সংখ্যা বাড়ানোর জন্য কি করতে হয়, ওই নাইট্রাইল বানাইতে হয় বা সায়ানাইড নিয়ে আসতে হয়, তারপরে সেটাকে কি করতে হয়, কার্বন সংখ্যা বাড়াইতে হয়। এই যে বিক্রিয়াটা দেখো, অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া, এখানে কি অ্যালকাইল নাইট মানে সায়ানাইড তৈরি হচ্ছে, এইটার মাধ্যমেই তুমি কিন্তু কার্বন সংখ্যা বাড়াইতে পারো। এই বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ যদি করো তুমি কিন্তু কি পাবা, অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড পাবা আর অ্যামোনিয়া পাবা। আর যখন তুমি বিজারণ করবা, যদি তুমি নাইট্রাইল বা সায়ানাইডকে বিজারণ করো তবে তুমি 1 ডিগ্রি কি পাবা, অ্যামিন পাবা। আর আইসোসায়ানাইড যে যৌগগুলো আছে সেগুলোকে যদি তুমি বিজারণ করো তাহলে 2 ডিগ্রি অ্যামিন পাবা, এই যে 2 ডিগ্রি অ্যামিন। আর নাইট্রাইল যৌগকে বিজারণ করলে তুমি কি পাবা, 1 ডিগ্রি অ্যামিন পাবা, এটা মাথায় রেখো। এই আংশিক বিজারণ এত বেশি ইম্পর্ট্যান্ট না। এরপরে এখান থেকে এইটুকু আপাতত এখন পড়ার দরকার নেই, সামনে গিয়ে এগুলো পড়বা। এই যে দেখো, এই যে এই দুইটা বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটা হলো ডাউ প্রসেস আর একটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি, এই দুইটা বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এটা উপরেরটা হলো ডাও প্রসেস বা টাও পদ্ধতি, নিচেরটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি। এখানে যে প্রভাবকটা হচ্ছে কিউ প্লাস অক্সাইড, এটা একটা ভালো মতো মনে রেখো, এই বিক্রিয়াটা মাঝে মাঝেই কিন্তু পরীক্ষায় লাগে। অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ, দুইটা শনাক্তকরণ পদ্ধতি আছে, দুইটা পদ্ধতিই ভালো মতো পড়বা, কোনোভাবেই দুইটা পদ্ধতির একটাও বাদ দিবা না। অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপর আসো হ্যালোফর্ম। হ্যালোফর্ম বিক্রিয়াটার যদি আদ্যপান্ত এখানে প্রথমেই পড়তে পারো, যদিও হ্যালোফর্ম বিক্রিয়াটা কোথায় আছে, অ্যালডিহাইড কিটোন অধ্যায়ে আছে, বাট আমি যখন ক্লোরোফর্ম পড়াইছি তখন হ্যালোফর্ম বিক্রিয়ার আদ্যপান্ত প্রথমে এখানে পড়াইছি, তারপরে এই আয়োডোফর্ম প্রস্তুতি বা ক্লোরোফর্ম প্রস্তুতি দেখাইছি। তো আমি যদি হ্যালোফর্ম বিক্রিয়ার আদ্যপান্তটা শুরুতে এখানে দেখাই নিতে পারি, তাহলে আমার কাছে এই ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া, আয়োডোফর্ম তৈরির বিক্রিয়া, এগুলা কিন্তু ভাইয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে আমি বলবো এই ক্লোরোফর্ম যখনই পড়তে আসবা তুমি প্রথমেই হ্যালোফর্ম বিক্রিয়ার বেসিকটা পড়বা। আমি কিন্তু যখন পড়াইছি কনসেপ্ট বুক সলভ করছে তখন কিন্তু প্রথমে এইভাবেই পড়াইছি, হ্যালোফর্ম বিক্রিয়ার বেসিকটা পড়াইছি, তারপরে আয়োডোফর্ম বিক্রিয়া, ক্লোরোফর্ম প্রস্তুতি, এই জিনিসগুলো দেখাইছি, তখন কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। আর এইটুকু অংশ ভালো মতো পড়বা, কারণ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ক্লোরোফর্মকে তোমার হচ্ছে বাদামি রঙের বোতলে সংরক্ষণ করা হয় কেন? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, তো এটার উত্তর এখানে আছে। এটা হলো ক্লোরোফর্মের বিজারণ। ক্লোরোফর্মকে যদি শক্তিশালী বিজারক দ্বারা বিজারণ করো তাহলে তুমি কি পাবা? মিথেন পাবা। এটা কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষা আসছে আইইউটিতে। ক্লোরোফর্ম থেকে ক্লোরিটন প্রস্তুতি, এটা পরীক্ষা আসতে পারে, এইভাবে আসতে পারে ক্লোরোফর্ম থেকে ঘুমের ওষুধ তৈরি করো, ক্লোরোফর্ম থেকে ঘুমের ওষুধ তৈরি করো, এই ক্লোরিটন হচ্ছে একটা ঘুমের ওষুধ। ক্লোরোফর্ম থেকে ক্লোরিটন প্রস্তুতিটা ভালো মতো দেখবা। ক্লোরোফর্মের সাথে যখন তোমার অ্যাসিটন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করে তখন ক্লোরিটন প্রস্তুত হয়, আমি কিন্তু এগুলো দেখাইছি তোমাদের। ক্লোরোফর্ম থেকে ইথাইন প্রস্তুতি, ক্লোরোফর্ম থেকে ইথাইন প্রস্তুতি, ক্লোরোফর্ম থেকে ইথাইন প্রস্তুতি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন তোমাকে রূপান্তর দিবে, ধরো তোমাকে বললো যে ক্লোরোফর্ম আছে, ক্লোরোফর্ম থেকে ধরো তোমার টিএনটি বানাইতে হবে, কি বানাইতে হবে? ক্লোরোফর্ম থেকে ধরো টিএনটি বানাইতে হবে, বা ক্লোরোফর্ম থেকে ধরো তোমার টোলুইন বানাইতে হবে, এই জিনিসগুলো যখন দিবে, মানে ক্লোরোফর্ম থেকে যখন কোনো একটা অ্যারোমেটিক যৌগ তৈরি করতে দিবে, তখন এই বিক্রিয়াটা অবশ্যই জানতে হবে তোমাকে, যে ক্লোরোফর্ম থেকে কিভাবে ইথাইন প্রস্তুত করা যায়। এই বিক্রিয়া যদি তুমি না জানো তাহলে অ্যারোমেটিক যৌগ বানাতে পারবা না, কারণ ইথাইন থেকেই তুমি কি বানাবা? পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বেনজিন বানাবা, তারপরে বেনজিনের জাতক বানাবা, তাই না? তো যখনই তোমার এরকম রূপান্তর দিবে তখন এই বিক্রিয়াটা কিন্তু ক্লোরোফর্মের ক্ষেত্রে ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এরপর আসো তোমার ক্লোরোপিক্রিন প্রস্তুতি। এইবার যেহেতু অনেক অনেক আন্দোলন হয়েছে, পোলাপান অনেক টিয়ারশেল খাইছে, তো ক্লোরোপিক্রিন পরীক্ষায় আসার একটা চান্স আছে, স্লাইড চান্স আছে। এই ক্লোরোপিক্রিন হচ্ছে তোমার টিয়ারশেল, এই টিয়ারশেলের বাংলা হচ্ছে কাঁদুনে গ্যাস। তো এটা সংকেতটা ভালো মতো পড়ো, CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, এটা ক্লোরোফর্মের নাইট্রেশনে তৈরি হয়, বিক্রিয়াটাও ভালো মতো পড়বা। ক্লোরোফর্মকে এটাও একটা জারণ মানে বিজারণ বিক্রিয়া। ক্লোরোফর্মকে যদি তুমি দুর্বল একটা বিজারক দিয়ে কি করো, বিজারিত করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে মিথিলিন ক্লোরাইড তৈরি হবে। ক্লোরোফর্মের শনাক্তকরণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে বলা হয় কার্বিল অ্যামিন বিক্রিয়া। এই বিক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্বিল অ্যামিন বিক্রিয়া। এই কার্বিল অ্যামিন বিক্রিয়া এর মাধ্যমে ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, সাথে সাথে তোমার 1 ডিগ্রি অ্যামিনকেও শনাক্ত করা যায়। তো ক্লোরোফর্মকে আমরা একটা সময় চেতনানাশক হিসেবে ইউজ করতাম, বর্তমানে ব্যবহার করা হয় না। বর্তমানে ক্লোরোফর্মের পরিবর্তে আমরা ফ্লুথেন ইউজ করি ফ্লুথেন। এই ফ্লুথেনের সংকেতটা ভাই ভালো মতো মুখস্থ করবা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে ফ্লুথেনের সংকেত লেখো। এখানে এক্সাম্পলে যা যা আছে একটাও বাদ দিবা না, এক্সাম্পলে যা যা আছে এখানে নোটে সিঙ্গেল ওয়ান বাদ দিবা, সব কিছু দেখার ট্রাই করবা। অর্গানিক কেমিস্ট্রিতে তোমার যদি জাস্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক ভালো পড়া থাকে এবং প্রত্যেকটা জিনিস যদি ভালো মতো পড়া থাকে, আর আমার মনে হয় যে তোমার আর কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয়। ভালো মতো মাথায় রেখো, বুঝতে পারছো? তো শুধু কনসেপ্ট বুক পড়বা, কনসেপ্ট বুক পড়ার পরে কোশ্চেন ব্যাংকটা একটু ভালো মতো দেখবা। কনসেপ্ট বুক আর কোশ্চেন ব্যাংক তুমি যদি ভালো মতো দেখতে পারো, আমার বিশ্বাস অর্গানিক কেমিস্ট্রিতে যদি বুয়েট ভর্তি পরীক্ষায় 30 মার্কের রিটেন আসে, তুমি 20 মার্ক অনায়াসে ভালো মতো অ্যান্সার করতে পারবা। কিন্তু তুমি যদি কোশ্চেন ব্যাংক শুধু মুখস্থ করো তাহলে হবে না, তোমার কোশ্চেন ব্যাংকের কি করতে হবে? প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে সলভ করতে হবে।
কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাংক পড়লে আমার বিশ্বাস যে তুমি 30-এর মধ্যে 25ও পাইতে পারো, যদি প্রশ্ন মডারেট বা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আবার ভাগ্য ভালো হলে 30ও পাইতে পারো। আর যদি প্রশ্ন খুবই কঠিন হয়ে যায় তখন দেখবা যে তুমি তাও অ্যাটলিস্ট 20 পাচ্ছ। একটু সময় দিতে হবে। আমাদের কনসেপ্ট বুকের 16টা ক্লাস করতে মোটামুটি তোমার ধরো 2 থেকে 3 দিন লাগবে, এর বেশি লাগবে না। তোমরা যদি কেউ টানা ক্লাস করো তাহলে 2 থেকে 3 দিনের বেশি এই ক্লাসগুলো করার দরকার নেই। 3 দিন করলেই তোমার কনসেপ্ট বুক A to Z কি হয়ে যাবে, তোমার কভার হয়ে যাবে। তো অ্যালকোহল এবং ইথার, এখান থেকে অ্যালকোহলের যে প্রস্তুত প্রণালীগুলো যেগুলো আছে অলরেডি তোমরা এগুলো জানো। এই যে গ্রিগনান বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল, কিভাবে 3 ডিগ্রি অ্যালকোহল, এগুলো অলরেডি পড়ে আসছো। অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল পাওয়া যায়, এটাও পড়ে আসছো। আরেকবার কি করবা, চোখ বোলাই নিবা। মিথানলের শিল্প উৎপাদনটা একটু ভালো মতো দেখবে। মিথানলের শিল্প উৎপাদনে তুমি কি কি পড়বা আর কি কি পড়বা না। দেখো, মিথানলের শিল্প উৎপাদন আমেরিকায় তোমার হচ্ছে মিথানল প্রস্তুত করা হয় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন থেকে। আমেরিকায় হচ্ছে তোমার মিথানল উৎপাদন করা হয় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান তোমার মিথেন থেকে। আর সারা পৃথিবীতে মিথানল প্রস্তুত করা হয় ওয়াটার গ্যাস থেকে। সারা পৃথিবীতে তোমার মিথানল প্রস্তুত করা হয় কি, ওয়াটার গ্যাস থেকে। ওয়াটার গ্যাস কিভাবে তৈরি করা হয়, উত্তপ্ত কয়লার উপর দিয়ে তুমি জলীয় বাষ্প চালনা করলে সেখানে ওয়াটার গ্যাস তৈরি হয়। আর ওয়াটার গ্যাসকে তুমি কি করবে, এখানে বিজারণ করবা। বিজারণ করে তুমি কি পাবা, তুমি হচ্ছে মিথানল পাবা। আর এখানে যে প্রভাবকটা আছে জিঙ্ক অক্সাইড প্লাস ক্রমিক অক্সাইড, এইটা একটু ভালো মতো মনে রাখবা। এটা কিন্তু অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষা একবার আসছে, সো তোমাদের সময় আসলে অবাক হওয়ার কিছু নাই। ইথানলের শিল্প উৎপাদন, ইথানলের শিল্প উৎপাদনে আমি বলবো যে এইটুকু অংশ একবার রিডিং পড়বা। এই রিডিং পড়ার সাথে সাথে যে স্টার্চ থেকে কিভাবে মল্টোজ পাচ্ছ, এখানে এনজাইমটা কি, তাপমাত্রা মুখস্থ না রাখলেও এনজাইমটা মুখস্থ রাখবা। যে স্টার্চ থেকে মল্টোজ পাওয়ার জন্য এনজাইম লাগে ডায়াস্টেস, আবার মল্টোজ থেকে গ্লুকোজ পাওয়ার জন্য এনজাইম লাগে ম্যালটেস, আবার তোমার গ্লুকোজ থেকে যখন তুমি ইথানল প্রস্তুত করতে চাইবা তখন এনজাইম লাগে হচ্ছে জাইমেস। তো কোন বিক্রিয়ার এনজাইমটা কোনটা লাগে, এই এনজাইমগুলো একটু ভালো মতো পড়ো। বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি একটু ঘেটে দেখো, অলরেডি কিন্তু এনজাইম থেকে অনেকবার প্রশ্ন আসছে। ওকে, তারপরে চলো রেকটিফাইড স্পিরিট কি, এটা টিকা আকারে আসতে পারে 2 মার্কের জন্য। রেকটিফাইড স্পিরিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে তোমাকে। এই মোলাসেস বা মাতৃগুড় থেকে কিভাবে ইথানল তৈরি করা যায় এটা তোমাদের কর্মমুখী রসায়নে খুব ভালো মতো পড়ানো হয়ে গেছে, তাও একবার এখানে কি করবা, চোখ বোলাই নিবা। পরম অ্যালকোহল কি, এটা টিকা আকারে আসতে পারে। সম্পূর্ণ বিশুদ্ধ 99.5% ইথাইল অ্যালকোহলকে অ্যাবসলিউট অ্যালকোহল বা পরম অ্যালকোহল বলা হয়। মেথিলেটেড স্পিরিট, এটাও ভালো মতো পড়বা, এটাও তোমার টিকা আকারে আসতে পারে। পাওয়ার অ্যালকোহল, এটাও টিকা আকারে আসতে পারে। তারপর স্যানিটাইজার কি, এটাও টিকা আকারে আসতে পারে। অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা খুব ভালো মতো পড়বা। অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা খুবই ভালো মতো পড়বা। যে ধরো এখানে জিনিসটা আমি সংক্ষেপে বলে দিই, এখানে অ্যালকোহল আছে, এখন যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়, এখন সালফিউরিক অ্যাসিড যদি এক্সেস হয়, এক্সেস পরিমাণ সালফিউরিক অ্যাসিড তুমি যদি নাও তাহলে এখানে তুমি কি পাবা, তুমি পাবা অ্যালকিন। আর যদি তুমি অ্যালকোহলটা এক্সেস নাও তাহলে তুমি পাবা হচ্ছে ইথার। এটা একটু মাথায় রেখো। আর অ্যালকিন পাওয়ার জন্য টেম্পারেচার মোটামুটি লাগে 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইথার পাওয়ার জন্য টেম্পারেচার লাগে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও মাথায় রেখো। আর লো টেম্পারেচারে ধরো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এই অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, এটাও মাথায় রেখো। লো টেম্পারেচার ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডগুলোতে কি করে না, তোমার অ্যালকোহল হচ্ছে ইথারের সাথে বিক্রিয়া করে না। অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া একটা হচ্ছে সোডিয়ামের মাধ্যমে বিক্রিয়া, এখানে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়। আর একটা হচ্ছে PCl5 এর বিক্রিয়া, যেখানে HCl তৈরি হয়, যে HClটা পরবর্তীতে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করে। এই দুটা হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া অ্যালকোহলের, একটু পড়ে নিবা, এটা কিন্তু আসে। এবার প্রস্তুত প্রণালী আর শনাক্তকারী বিক্রিয়া কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই পেজটা, এই পেজের এইখান থেকে এই পর্যন্ত কোনোটাই বাদ দিবা না, এখান থেকে এই পর্যন্ত কোনোটাই বাদ দিবা না। এই 4টা জিনিসই তোমার ভর্তি পরীক্ষায় বহুতবার আসছে। মিথানলের শনাক্তকরণে তুমি স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করো। এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে তুমি পাও কি, মিথাইল স্যালিসাইলেট। এইটাকে বলা হয় অয়েল অফ উইন্টার গ্রিন। তো অনেক সময় সংকেত লিখতে বলে, অয়েল অফ উইন্টার গ্রিনের সংকেত লেখো, তখন তোমার লিখতে হবে মিথাইল স্যালিসাইলেটের সংকেত। সো এটা একটু ভালো মতো পড়বা। ইথানলের শনাক্তকরণে আমরা ওই আয়োডোফর্ম পরীক্ষাটা করতে পারি, কারণ ইথানল একটা 1 ডিগ্রি অ্যালকোহল, যেটা কি করে তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দেয় বা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। অন্যান্য 1 ডিগ্রি অ্যালকোহল এই তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। তো ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করো। মিথানল ও ইথানলের মধ্যে
পার্থক্য করো, তখন তুমি আয়োডোফর্ম বিক্রিয়া দিবা। যে মিথানল আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, এটা একটা ভালো মতো দেখো। আর লুকাস বিকারক পরীক্ষা ঢাকা ভার্সিটির জন্য, এমসিকিউ এর জন্য, রিটেনের জন্য, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 20 স্টার টপিক। অ্যালকোহলের জারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক। অ্যালকোহলের ব্যবহারে অ্যান্টিফ্রিজটা ভালো মতো পড়বা। এক্সাম্পল কোনোটাই বাদ দিবে না, এক্সাম্পল প্রত্যেকটা বুঝে বুঝে সলভ করবা, একটা সিঙ্গেল জিনিস এখানে বাদ দেওয়া যাবে না। ইথার থেকে খুব একটা প্রশ্ন আসার পসিবিলিটি কম, তারপরও পড়ে যাইতে হবে। কি কি পড়বা আমি একটু দেখাই দিই। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা খুব ভালো মতো পড়বা, এটা ভালো মতো পড়তে হবে। এখানে তোমার ইথারের বিক্রিয়ার মধ্যে PCl5 এর সাথে বিক্রিয়া, এটা একটু ভালো মতো দেখবা। HI এর সাথে বিক্রিয়াটা একটু ভালো মতো দেখবা। তারপরে এখানে তুমি পড়বা হচ্ছে এই যে অক্সোনিয়াম লবণ গঠন, এটা হচ্ছে ইথারের শনাক্তকারী বিক্রিয়া, এটা হচ্ছে ইথারের শনাক্তকারী বিক্রিয়া। এইটুকু পড়লেই হবে ইথারের বিক্রিয়াগুলোর মধ্যে। আর অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য, এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইথারের ব্যবহারটা একটু ভালো মতো পড়ো, ইথারের ব্যবহারটা তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক সময় আসতে পারে। ইথার থেকে আসলে এই বিক্রিয়া থেকে খুব একটা প্রশ্ন আসে না, এই ব্যবহার থেকেই প্রশ্নগুলো আসতে দেখা যায় আর কি। ওকে, এই দেখো ইথারের ব্যবহার লেখো, রুয়েটে আসতে 4-5, দেখছো। অ্যালডিহাইড কিটোন, এটা তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য এতই বেশি ইম্পর্ট্যান্ট যে অ্যালডিহাইড কিটোন থেকে যদি তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্ন না আসে, তুমি রাগ করে চলে আসবে আর কি। ঠিক আছে, বলবা যে মিয়া ফাইজলামি পাইছেন, 1000 টাকাতে ধরো ফর্ম বা কয়, আমি এক্স্যাক্টলি মনে নাই, মানে তোমার কত টাকা মনে হয় এবার নিচ্ছে ভর্তি পরীক্ষার ফর্ম পূরণে, ধরো আমি ধরে নিলাম 1000 টাকা, তখন কি করবা? হ্যাঁ, ফাইজলামি করতেছেন, 1000 টাকা নিচ্ছেন, অ্যালডিহাইড কিটোন থেকে পরীক্ষায় প্রশ্ন দেন নাই, মিয়া ফাইজলামি শুরু করছেন, এই বলে চলে আসবে আর কি। অ্যালডিহাইড এবং কিটোন থেকে তোমার অলরেডি মানে ধরো যে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমাদের সময় আসবে, খুবই অল্প মার্কের জন্য হলেও আসবে, বেশি মার্কের জন্য হলেও আসবে। অ্যালডিহাইড এবং কিটোন এতটাই বেশি ইম্পর্ট্যান্ট তোমার ভর্তি পরীক্ষার, যে কোনো ভর্তি পরীক্ষা, যেটা তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো বা বুয়েট পরীক্ষা বলো বা মেডিকেল পরীক্ষা বলো, যেই পরীক্ষায় বলো না কেন, অ্যালডিহাইড এবং কিটোন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই হবে। তো এখান থেকেই যে সাধারণ প্রস্তুত প্রণালী, এগুলো অলরেডি তোমরা পড়ে আসছো, অ্যালকোহলের জারণ টারণ এগুলো পড়ে আসছো, একবার এগুলো একটু কি করবা, চোখ বোলাই নিবা, এগুলো অলরেডি তোমরা জানো। অ্যালকাইনের পানি সংযোজন, এটাও পড়ে আসছো, এইগুলো অলরেডি পড়ে আসছে, একবার করে চোখ বোলাই নিবা, কারণ এগুলো অলরেডি তোমরা পড়ে আসছো। কিন্তু এটা এখনো পড়ো নাই, এটা একটু ভালো মতো দেখবা। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কিভাবে কার্বনিল যৌগ তৈরি করা যায় বা অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা যায়, এটা একটু দেখে দেও। এখান থেকে কি পড়বা, এখান থেকে যেটা পড়বা, বেনজালডিহাইডের প্রস্তুতি। শিল্প উৎপাদন ভুল আছে, কারণ বেনজালডিহাইডে এই যে টলুইনকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় না। তার কারণ হচ্ছে এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড খুবই তীব্র একটা জারক, এটা কি করে, অ্যাসিডে পরিণত করে, তো এটা ঠিক না। এই দুটা ভালো মতো পড়বে, মানে এই বিক্রিয়াটা ভালো মতো পড়বে, পরীক্ষাগার প্রস্তুত প্রণালীটা ভালো মতো পড়বে। বেনজোফেনন প্রস্তুতি, এটা হল ফ্রিডেল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়া, এটা একটু ভালো মতো দেখো। আর এই পেজটা আমি মনে হয় এই পেজটা পড়াইতে টাইম নিছিলাম মনে হয় 40 মিনিট বা 50 মিনিট, এই পেজটা পড়াইতে। এই পেজটা একদম তর্জমা সহকারে পড়বা, মানে বুঝে বুঝে পড়বা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন, কোনোভাবে কোনো অংশ বাদ দিবা না, অ্যালডোল ঘনীভবনের কোনো অংশ বাদ দিবা না। অ্যামোনিয়া জাতকের এটা পরীক্ষা যেটা আছে, এটা ধরো যে তুমি দিতে পারো, তার টপিক করে রাখতে পারো। সিপখার গঠন 3 স্টার টপিক। সিপখারের এই অ্যালিফেটিক অ্যামিন থেকে যে সিপখার তৈরি হয় এবং অ্যারোমেটিক অ্যামিন থেকে যে সিপখার তৈরি হয়, এটার মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন থেকে যে সিপখার তৈরি হয় সেটাকে বলা হয় অ্যানিল, এটাকে কি বলা হয়, অ্যানিল। এটা একটু পড়ো। কেনোজারি বিক্রিয়া 10 স্টার টপিক। কেনোজারো বিক্রিয়া এবং মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার মধ্যে একটা পার্থক্য এবং মিলগুলা এখানে লেখা হয়েছে, এই জিনিসগুলো একটু দেখো, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালোফর্ম বিক্রিয়া অলরেডি আমি ক্লোরোফর্ম পড়াইতে গিয়ে আমি আমার কোর্সে পড়াই ফেলছি, তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো। কারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কারা দিবে না, কারা অ্যালডোল বিক্রিয়া দিবে, কারা দিবে না, কারো কেনেজারো বিক্রিয়া দিবে, কারা দিবে না, এই জিনিসগুলো ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। তুমি যদি এগুলো ক্লিয়ার না হয়ে খালি মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষায় পারবা না। জিনিসগুলো ক্লিয়ার করো। কার্বনিল যৌগের ক্লোরিনেশন, এই দুইটাই অবশ্যই ভালো মতো পড়তে হবে, এই দুইটাই লাগে রূপান্তরে। জারণ ইয়া দিও, আমার হচ্ছে জারণটা একবার দেখে নিও, অলরেডি তোমরা এই জারণগুলা দেখছো, তারপরে জারণটা একবার দেখে নিও, জারণটা দেখার দরকার আছে, এটা একটু পড়বা, জারণটা ভালো মতো পড়বা।
আর এই যে দেখো আমি পলিমারকরণ অত বেশি পড়তে বলবো না, বাট এইটা একটু ভালো মতো পড়ো যে মিথানলের মানে পলিমার যেটা, এটাকে বলা হয় হচ্ছে হেক্সামিন বা ইউরোট্রপিন। এটা একটু ভালো মতো পড়ো। আবার এটাকে যদি নাইট্রেশন করো, এটাকে যদি তুমি নাইট্রেশন করো, তাহলে তুমি কি পাবা? সাইক্লোনাইট পাবা। পাবা সাইক্লোনাইট পাবা। সাইক্লোনাইট কি? একটা বিস্ফোরক। এটা একটু পড়ো। ব্যাকলাইট দরকার নাই, এই তোমার ট্রাইঅক্সেনও দরকার নেই। ক্লিমেনসন বিজার্ন বিক্রিয়া অলরেডি পড়ে আসছো, এটা পড়ে নিবা। পার্কিন বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্কিন বিক্রিয়ার উৎপাদ কি জানো? পার্কিন বিক্রিয়ার উৎপাদ হচ্ছে সিনামিক অ্যাসিড। এটা মাথায় রাখবা যে পার্কিন বিক্রিয়ায় কি তৈরি করা হয়, তখন বলবা পার্কিন বিক্রিয়ায় তোমার হচ্ছে সিনামিক অ্যাসিড তৈরি করা হয়। আর পার্কিন বিক্রিয়ার বিক্রিয়ক হচ্ছে তোমার বেনজালডিহাইড এবং একটা তোমার অ্যাসিড অ্যানহাইড্রাইড। এতক্ষণ যতগুলো বিক্রিয়া দেখে আসছে এই বিক্রিয়াগুলো এখানে দেওয়া আছে। এই বিক্রিয়াগুলো তোমার অ্যাসিটনের জন্য বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো একটু যদি দেখে নিতে পারো আমার মনে হয় তোমাদের জন্য খুবই খুবই ভালো। একবার একটু দেখে নিও আর কি। ফরমালিনের পরিচিতি এখান থেকে খুবই ভালো মতো পড়বা। ফরমালিন সম্পর্কে, ফরমালিন থেকে পরীক্ষায় প্রশ্ন আসার ভালো রকমের পসিবিলিটি আছে। পরিচিতি পড়বা, ফরমালিনের ব্যবহারের সুবিধা কি অসুবিধা কি এটাও ভালো মতো পড়বা। আর এই পেজটা এইটুকু, এটাকে 50 স্টার টপিক বলবো। এটাকে আমি কি টপিক বলবো? 50 স্টার টপিক বলবো। এখান থেকে কি পড়তে হবে তোমরা খুব ভালো মতো জানো। আমি এখান থেকে কোনো কিছু বাদ দিতে বলবো না, সব কিছু ভালো মতো বুঝে পড়ার ট্রাই করবা। আর প্রশ্ন তো অবশ্যই সলভ করতে হবে, এখানে তো কোনো কথাই নেই, প্রশ্ন একটাও বাদ দেওয়া যাবে না। এসিড এবং এসিডের জাতক ভাই আমি আবার বলি, আমি আমি যখন এসিড এবং এসিডের জাতক পড়াইছি আমি আমার মতো পড়াইছি। আমি আমার কনসেপ্ট বুক সলভ করছে আমার মতো পড়াইছি। আমি এটা কনসেপ্ট বুক থেকে পড়াই নাই, তার কারণ কনসেপ্ট বুকে দুনিয়ার আদায়রা জিনিসে ভরা। এটা আমি যদি সব পড়াইতে যাই আমার এই ক্লাসটার লেন্থ হয়ে যাবে ধরো 3 ঘন্টা বা 4 ঘন্টা, আরও বেশি। বাট আমি আমার মতো করে এই ক্লাসটা মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিটে শেষ করাইছি। তো এটা তোমরা তোমাদের মতো পড়ে নিতে পারো, বাট আমি এটা কনসেপ্ট বুক দেখে পড়াই নাই। এখান থেকে তারপর আমি যদি কিছু জিনিস দাগাই দিই তাহলে সেটা হচ্ছে যে HVZ বিক্রিয়াটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর জৈব অ্যাসিডের মানে তোমার শক্তিমাত্রা, ধরো 2-3টা বা 4টা অ্যাসিড দিয়ে বললো, তুমি হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে মানে অ্যাসিডের শক্তিমাত্রা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও বা নিম্নক্রম অনুসারে সাজাও। এই জিনিসগুলো একটু ভালো মতো দেখো, আমি কিন্তু এই জিনিসগুলো পড়াইছি। এখান থেকে আমার মনে হয় এটাই বেশি ইম্পর্ট্যান্ট। ধরো 2টা অ্যাসিড দিয়ে বলবে বা তোমার একটা MCQ বলবে নিচের কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী, একটু ভালো মতো দেখো। আর শনাক্তকরণ অবশ্যই পড়বা, সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা এটা পড়বা। অ্যাসিডের শনাক্তকরণে আর একটা কি লিটমাস পরীক্ষা আছে, এটাও দেখবা। আর এই যে ইথানোইক অ্যাসিডের শনাক্তকরণ অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, এটা এটা একটু ভালো মতো দেখো, তোমাদের সময় আসতে পারে। আমি ভাই এখান থেকে পড়াই নাই, সো আমি এখানে দাগাই দিচ্ছি না, আমি আমার মতো করে পড়াইছি। এটা অ্যাসিডটা আমার মতো করে পড়ায় অল্প সময় শেষ হয়েছে এবং ম্যাক্সিমাম সবগুলো টপিকে কভার করছি। অ্যামিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যামিন কেন ইম্পর্ট্যান্ট আমি বলতেছি, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা দেখবা প্রথম দিকে অ্যালকিন অনেক ভালো মতো পড়বা, বাট অ্যামিনগুলো এত বেশি ভালো মতো পড়বা না। অ্যামিন যেহেতু এত ভালো বেশি তোমরা পড়বা না, এই কারণে অ্যামিন থেকে দেখা যাবে যে তোমার হচ্ছে হলো যে অনেক সহজ প্রশ্ন হবে, বাট অনেক পোলাপান এটা পারবে না। অ্যামিনটা ভালো মতো পড়ো। এই অ্যামিনের প্রস্তুতি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের প্রস্তুতি এটা ভালো মতো পড়বা। এই প্রস্তুতিটাও আসতে পারে পরীক্ষা। আর এইখান থেকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা খুব ভালো মতো পড়বা। এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াটা খুবই ভালো মতো পড়বা। অ্যামিনের ক্ষারীয় ধর্ম মনে রাখবা 213, তারপরে অ্যারোমেটিক। তার মানে কি 2 ডিগ্রি অ্যালিফেটিক, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে কি অ্যানিলিন। এটা মুখস্থ রেখো, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। কার্বিলামিন বিক্রিয়া অলরেডি একবার পড়ছো, আর একবার কি করবা? কার্বিলামিন বিক্রিয়াটা পড়বা। ওই যে ক্লোরোফর্মের শনাক্তকরণে কার্বিলামিন পড়ছো একবার, তারপর আরেকবার এখানে দেখবা। আমি কিন্তু বলছিলাম যে ক্লোরোফর্মের শনাক্তকরণে তোমার হচ্ছে যে কার্বিলামিন বিক্রিয়াটা আমরা ইউজ করতেছি সেখানে শুধু ক্লোরোফর্ম দিয়ে শনাক্ত করা যায় ব্যাপারটা এরকম না, ক্লোরোফর্মের সাথে সাথে আমরা 1 ডিগ্রি অ্যামিনও শনাক্ত করতে পারি। হফম্যান মাস্টার্ড অয়েল বিক্রিয়া লাগবে না। নাইট্রাস অ্যাসিডের সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের তোমার পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিন্সবার্গ টেস্ট যারা ভালো স্টুডেন্ট তারা পড়বা, আর যারা খারাপ স্টুডেন্ট তারা পড়বা না। অ্যামিনোমূলকের জারণ ভালো স্টুডেন্ট হলে পড়বা, না হলে পড়বা না। বিজারণ ভালো স্টুডেন্ট হলে পড়বা, না হলে পড়ার দরকার নেই, এত বেশি মানে ইয়ার নাই, একটু রিস্ক নিবা। এক্সাম্পলে একটা জিনিসও বাদ দিব না, এক্সাম্পল প্রত্যেকটা পড়বা। এই দেখো আমি বলছিলাম না যে পরীক্ষা এগুলো আসে 213, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। এখান থেকে অ্যারোমেটিক যৌগর ক্ষেত্রে আমি এই যে অ্যারোমেটিসিটি হ্যাকেল তত্ত্ব আমি এখান থেকে পড়াই না, আমি আমার মতো করে পড়াইছি। তোমরা যে কোনোভাবে এটা একটু ক্লিয়ার করে নিবা যে ধরো একটা যৌগ দেওয়া আছে, এটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না, এটা তুমি কিভাবে বের করো। আমি এই উদ্ভাসের এই কনসেপ্ট বুক নিয়মে করাই নাই, আমি আমার মতো করে করাইছি।
যে কোনোভাবে এটা করে নিবা। একটা যৌগ দিয়ে বলল কোনটা অ্যারোমেটিক, কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক সেটা কিভাবে বের করা যায়। এটা একটু দেখে নিবা। বেনজিনের উৎপাদনে তোমার এই যে অ্যারোমেটিকরণ বিক্রিয়া অলরেডি তোমরা হচ্ছে পড়ে আসছো অ্যালকিনের ক্ষেত্রে। কিন্তু এইটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সংক্ষিপ্ত পথে টলুইন এবং জাইলিন থেকে বেনজিন প্রস্তুতি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। পরীক্ষাগার প্রস্তুতি এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, এটা ফেনল থেকে এটাও পড়তে হবে। তারপরে ডায়াজোনিয়াম লবণ থেকে পড়তে হবে, এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে। বেনজিনের সংযোজন বিক্রিয়া একটু দেখে নিবা, কিন্তু এই ৩টাই দেখবা আর এই ২টা বেশি ইম্পোর্টেন্ট। একটাতে হচ্ছে ক্লোরিন সংযোজন আর একটা হচ্ছে ওজোন সংযোজন। উৎপাদগুলো একটু মাথায় রেখো, এটার উৎপাদ হলো গ্লাইঅক্সাল আর এটার উৎপাদ হচ্ছে গ্যামাক্সিন, বেনজিন হেক্সাক্লোরাইড। প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য বেনজিনের যতগুলো প্রতিস্থাপন বিক্রিয়া আছে এই ছকটা অবশ্যই পড়তে হবে তোমার এমসিকিউ এর জন্য। এই বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া বা বেনজিন জাতকের প্রতিস্থাপন বিক্রিয়ায় তোমার কোনটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কোন বিক্রিয়ায় কোনটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কোনটা প্রভাবক হিসেবে কাজ করে, এটা একটু জানা অত্যন্ত জরুরি। এখান থেকে আমার মনে হয় যে তোমার নাইট্রেশন, সালফেনেশন এই বিক্রিয়ার যে ধাপগুলো আছে এই ধাপগুলো ঢাকা ভার্সিটির জন্য আসলেও আসতে পারে, বলা যাবে না। কারণ ঢাকা ভার্সিটি তোমার যে রিটেন প্রশ্ন ২.৫ মার্কের প্রশ্ন এগুলো কিন্তু তোমার হচ্ছিল যে কি বলা হয় তোমার বোর্ড পরীক্ষা স্ট্যান্ডার্ডে প্রশ্ন আসতে পারে। তো কৌশলগুলো একটু দেখে নিও, কারণ কৌশলগুলো তো আহামরি না। যদি বুয়েটে কখনো কৌশল দেয় তাহলে সালফোনেশন দিবে, কারণ সালফোনেশন একটু প্যারা আছে। বুয়েটে কৌশল দিলে সালফোনেশন দিবে, আর ঢাকা ভার্সিটিতে যে কোনোটা কৌশল দিবে। একটু দেখে যাও, এই অ্যাসাইলেশনের কৌশলটা একটু দেখে যাও, এটাও প্যারা আছে, এটাও দিতে পারে। বেনজিনের সমানতা ভালো মতো দেখবা, বেনজিনের সমানতা ভালো মতো দেখবে। সমাণু থেকে কিন্তু অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বেনজিনের সমানতা থেকে প্রশ্ন প্লাস আই ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট, প্লাস এম ইফেক্ট, মাইনাস এম ইফেক্ট খুব ভালো মতো বুঝবা। তারপরে কোনটা অর্থোপ্যারা ইন্ডিকেটর, কোনটা মেটা ইন্ডিকেটর এটা পড়বা। রেজোন্যান্স পরীক্ষায় আসতে পারে, রেজোন্যান্স দেখাইতে বলতে পারে ঢাকা ভার্সিটিতে। রেজোন্যান্স অল্প কয়েকটা পরীক্ষায় মানে বাসায় প্র্যাকটিস করে যাবা। একটা CH3, একটা OH, একটা NH2, আর একটা হচ্ছে হ্যালোজেন, আর একটা হচ্ছে NO2। এই 5টা প্র্যাকটিস করে যাবা বাসায়। যদি রেজোন্যান্স কখনো পরীক্ষায় আসে ঢাকা ভার্সিটি বা জগন্নাথে যেহেতু এখন রিটেন দিয়ে দিচ্ছে, রেজোন্যান্স যদি পরীক্ষা আসে এই 5টার মধ্যে আসবে। এক্সাম্পল যা যা আছে ভাই কোনোটাই বাদ দিও না, কারণ এক্সাম্পলগুলো অবশ্যই পড়ে যাইতে হবে তোমার। টলুইনের ক্ষেত্রে এই যে ইটার্ড বিক্রিয়া আর এই যে পার্শ্বসিকুলো জারণ আর এইটুকু অংশ, এই যে টলুইনের পার্শ্বসিকুলো ক্লোরিনেশন, এটা ভাই ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। স্পিটিক বিক্রিয়া এগুলা জানো, এগুলা অলরেডি তুমি জানো, এটা সবই জানো, একবার করে রিডিং দিবা বা চোখ বোলাই নিবা। টলুইন থেকে নাইট্রেশন TNT তৈরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা মুখস্থ করে নিবা, না হলে হবে না। এই বিক্রিয়াগুলো একদম বুয়েট ভর্তি পরীক্ষা যেহেতু আসছে তোমাদের সময় আসতে পারে, এটা মুখস্থ করে ফেলবা, টানা মুখস্থ। এই দেখো অলরেডি এটা আসছে। এই প্রশ্ন একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা দেখো উদ্ভাস কোনো মানে ইয়া দেয় নাই, মানে ব্যাখ্যা দেয় নাই। এই ব্যাখ্যা না দিলে এই উত্তরটা কেন এটা হইছে এটা কিন্তু খুঁজে বের করা খুব টাফ। আমি তোমাদের বুয়েট ক্র্যাকার্স গ্রুপে কিন্তু একটা মানে ভিডিও দিছিলাম 5 মিনিটের, যে এটার উত্তর কেন এটা হইছে, বাকিগুলা কেন উত্তর হয় না। এই জন্য আসলে তোমরা যখন এই যে কোশ্চেন ব্যাংক পড়ো না, তো যদি কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যদি জিনিসগুলো পড়তে পারো আর কি, তোমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে হলো যে ওই প্রশ্নের উত্তর ওইটা কেন হইছে, বাকিগুলা কেন কনসিডার করা হচ্ছে না, তখন একটা ভাইয়ারা তোমাকে এই জিনিসটা করায় দেয় আর কি। তখন এটা তোমার জন্য ভালো হয়। তুমি যদি এই উত্তরটা মুখস্থ করে যাও, পরবর্তীতে যদি আরেকটু ঘুরায় পেঁচায় প্রশ্ন দেয় তখন তুমি কিন্তু পারবা না। তো এখানে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে সেই জিনিসগুলো একটু ঘুরায় পেঁচায় যদি দিলে যাতে তুমি পারো সেইভাবে প্রিপারেশন নিয়ে যায়। অ্যানিলিন ডায়াজোনিয়াম লবণ, ম্যাক্সিমাম পোলাপান এটা কি করে স্কিপ করে, আমি বলবো কোনোভাবে স্কিপ করবে না, এটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। যদি স্যাররা মনে করো যে সহজ প্রশ্ন দিব কিন্তু পোলাপানকে মানে পোলাপান যেন না পারে, তাহলে এই যে অ্যানিলিন, ডায়াজোনিয়াম লবণ, অ্যামিন এগুলা থেকে প্রশ্ন করো। এই প্রস্তুত প্রণালীগুলা খুব ভালো মতো দেখবা, এগুলো এমসিকিউর জন্য ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। সিপ ক্ষারকের বিজারণ দরকার নাই, কার্বিলামিন পরীক্ষা অলরেডি দেখে আসছো, একবার দেখো। মাস্টার অয়েল পরীক্ষা দরকার নাই। এইটা ভাই 1 ডিগ্রি অ্যালিফেটিক এবং 1 ডিগ্রি অ্যারোমেটিকের মধ্যে পার্থক্য, এটা তোমার বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসতে পারে। নাইট্রাস অ্যাসিডের সাথে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে বিক্রিয়া, এটাও ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। জারণ বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবা, জারক কোনটা ইউজ করতেছো তার উপর ডিপেন্ড করে কিন্তু উৎপাদগুলা কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হবে। এইটা ভাই পরীক্ষায় আসার জন্য ভেরি, ভেরি ইম্পর্টেন্ট, এটা টানা মুখস্থ করে ফেলবা। সালফোনিলামাইড প্রস্তুতি অলরেডি বুয়েট পরীক্ষায় আসছে, এই জন্য এটা ভেরি, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সময় আসতে পারে।
ডায়াজোনিয়াম লবণের সেলফ স্টাডির যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো বুঝে বুঝে পড়ি। আমি তোমাদের কোর্সে চেষ্টা করছি এই জিনিসগুলো বুঝে বুঝে পড়ানোর। এই যে কাপলিং বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কাপলিং বিক্রিয়াটা বুঝে বুঝে পড়ো। আমি চেষ্টা করছি এই জিনিসগুলো কাপলিং বুঝে বুঝে পড়ার। এইটা এইটা হচ্ছে অ্যানিলিন ইয়েলোর সংকেত, এটা হলো বাটার ইয়েলোর সংকেত। এই সংকেতগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটা হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জের সংকেত, এটা হচ্ছে কি মিথাইল রেডের সংকেত। এই সংকেতগুলো কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রেখো। রূপান্তর কনসেপ্ট বুকে যা আছে এনাফ না। রূপান্তর কনসেপ্ট বুকে যা আছে এনাফ না। রূপান্তর তোমাকে আরো ভালো মতো পড়তে, রূপান্তর বেটার হয়। আমাদের কেউ কোর্সে জয়েন হতে পারো তাহলে ওই ক্লাসটা কইরো, আর না হলে নিজে নিজে একটু বেশি বেশি রূপান্তর প্র্যাকটিস করো। কনসেপ্ট বুকে যা আছে এটা এনাফ না। এই যে শনাক্তকারী বিক্রিয়া, সবগুলা শনাক্তকারী বিক্রিয়া এক জায়গায় দিয়ে দিছে। এইটা তোমার রিভিশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন ধরো অ্যালকিনের শনাক্তকরণে ব্রমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা। অ্যালকাইন 1 শনাক্তকরণে আমরা সোডিয়ামে দিয়ে বিক্রিয়া করতে পারি, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট বা ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড দিয়েও করতে পারি। অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া এটা পড়তে হবে। মিথানলে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করা হয়, ইথানলে ওই ডায়োডোফর্ম বিক্রিয়া। ক্লোরোফর্মে তোমার হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কার্বনিল মূলক শনাক্তকরণে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তারপরে কি যে টলেন বিকারক ফেরিং দ্রবণ। ফেনলের ক্ষেত্রে পড়বা এইটা। ফেনলের ক্ষেত্রে এই লিবারম্যান পরীক্ষা করার দরকার নেই। কার্বক্সিলিক অ্যাসিডের লিটমাস পরীক্ষা আর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দেখবে, স্টার পরীক্ষা দরকার নেই। অ্যামাইডের দরকার নেই, স্টারের দরকার নেই। গ্লিসারিনে শুধু অ্যাক্রোলিন পরীক্ষা দেখবা, বাকি দুটো পড়ার দরকার নেই। এখন আসো ফেনল, যেহেতু কথাটা আসলো, ফেনল তোমার অ্যালকোহলের সাথে পড়া উচিত। তাহলে ফেনলের কি পড়বা? ফেনলের তোমার প্রস্তুতি পড়বা। কি প্রস্তুতি পড়বা আমি একটু বলে দিই। ফেনলের প্রস্তুতি পড়বা, একটা হলো ডাও পদ্ধতি। ডাও পদ্ধতির প্রস্তুতি ক্লোরোবেনজিন থেকে। তারপরে কিউমিন থেকে তোমার হচ্ছে হলো ফেনল প্রস্তুতি, এটা দেখবা। তারপরে শনাক্তকরণ পড়বা। ফেনলের কি পড়বা? শনাক্তকরণ পড়বা। শনাক্তকরণে কি পড়বা? ব্রমিন দ্রবণ পরীক্ষা একটা পড়বা। আর 2 নাম্বার ফেরিক ক্লোরাইডের যে পরীক্ষাটা আছে এটা পড়বা। লিবারম্যান পরীক্ষা পড়ার দরকার নেই। আচ্ছা, আরো যে জিনিসটা পড়বা আর কি, খেয়াল করে দেখো তুমি এখানে আরো যে জিনিসটা পড়বা ফেনল থেকে, সেই ফেনলের কিছু বিক্রিয়া পড়বা। একটা হচ্ছে রাইমান টাইমান, এটা পড়বা। তারপরে কোপ বিক্রিয়া পড়বা। তারপরে পিক্রিক অ্যাসিড, পিক্রামাইড প্রস্তুতি, এটা পড়বা। আর এখান থেকে পড়বা হচ্ছে ডেটল প্রস্তুতি। ডেটল প্রস্তুতি পড়বা আর অ্যাসপিরিন প্রস্তুতি। যেহেতু তোমাদের অ্যালকোহল সিলেবাসে আছে, সো ভাই রিস্ক না নিয়ে কি কেউ পারো এগুলো পড়বো। আমি কিন্তু আমার কোর্সে এই জিনিসগুলো পড়াইছি, তো এগুলো একটু পড়ে নিও তোমরা। এখান থেকে যে প্রশ্নগুলো আছে ভাই, একটা প্রশ্নও বাদ দিও না। এই যে দেখো, এই যে এই প্রশ্নগুলা কেন এটার উত্তর এটা হলো, দেখো কোনো কোনো ইয়া দেয় নাই, মানে কেন এটার উত্তর এটা হলো কিন্তু বলেই নাই। এই যে এটার উত্তর কেন এটা হলো এটা কিন্তু বলে নাই। এই জিনিসগুলো তোমার ব্যাখ্যা শিখতে হবে। এই ব্যাখ্যা না শিখলে তুমি কোনোভাবেই পরীক্ষার হলে যদি একটু ঘুরাই পেঁচাই প্রশ্ন দিই তুমি কিন্তু পারবে না। এই ব্যাখ্যাগুলো অবশ্যই তোমাকে শিখতে হবে, না শিখলে হবে না। এখানে সবকিছুই পড়তে হবে, কোনো কিছু বাদ দিও না, বাদ দিলে ঝামেলা আছে। আর এখান থেকে এই যে সমস্ত নামধারী বিক্রিয়াগুলো এখানে আর একবার এগিন দেওয়া আছে, তো রিভিশনের জন্য তোমার কাজে লাগবে। এই নামধারী বিক্রিয়াগুলো একবার দেখে নিও। তো ফ্রিজ পুনর্বিন্যাস, যারা ভালো স্টুডেন্ট আছো তাহলে তো পড়বাই, আর যারা মনে করতেছে ভাই আমি পড়বো না, তাহলে ফ্রিজ পুনর্বিন্যাস বাদ দিও, ক্লেজ এন্ড কন্ডেনসেশনও বাদ দিতে পারো। আর বার্স বিতরণ অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষায় 2 বার আসছে, সো কোনোভাবে এটা বাদ দেওয়া যাবে না। এই গুরুত্বপূর্ণ যৌগের সংকেত এখান থেকে কোনোটাই বাদ দেওয়া যাবে না। এখানে যে কটা আছে সবগুলো পড়তে হবে। আর এখান থেকে কি পড়বে? অ্যাক্রোলিন পড়তেই হবে, প্রটনালডিহাইড অবশ্যই পড়তে হবে, হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন পড়তেই হবে, সাইক্লোনাইট পড়বা, ট্রাইঅক্সান দরকার নাই, কার্বাজাইড দরকার নাই, সাইক্লোহেক্সানন পড়বা, মিথাইল ভিনাইন কিটোন পড়বা, সিনেমালডিহাইড পড়বা, এটা দরকার নাই, স্যালিসাইলডিহাইড স্যালিসাইলিক অ্যাসিড পড়বা, বেনজোফেনন পড়বা, অ্যাক্রোলিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, টেরিথালিক অ্যাসিড, সাবান, ডিটারজেন্ট পড়বা। ইউরিয়া তো পড়বা, স্যাকারিন বাদ দিও, থ্যালিক অ্যাসিড বাদ দিও, এটা দরকার নাই, অ্যাসিটানিলাইড অবশ্যই পড়বা, অ্যাসিডামাইড অবশ্যই পড়বা, বেনজিডিন পড়বা, ভ্যানিলিন দরকার নাই, এটাও দরকার নাই, জ্যাগলানাটা অনুঘটক পড়বা, স্যালল দরকার নাই,
দরকার নাই। অয়েল অফ উইন্টারগ্রিন অবশ্যই পড়বা, প্যারাবেনজোকুইনন অবশ্যই, সালফোগুয়াডিনিন দরকার নাই, এটাও দরকার নাই, দরকার নাই। তুই একটা রিস্ক তোমার নিতেই হবে, না নিলে হবে না। গ্লিসারিক অ্যাসিড পড়তে হবে, ম্যালিক অ্যাসিড পড়তে হবে, ম্যান্ডেলিক অ্যাসিড দরকার নাই, লরিক অ্যাসিড, অলিক অ্যাসিড, আমিটিক অ্যাসিড দরকার নাই, গ্যালিক অ্যাসিড পইরো, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সরবিক অ্যাসিড। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই যে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে দেওয়া, কারণ বিগত বছরের প্রশ্নগুলো থেকে সরাসরি অনেক সময় 10 মার্কের মধ্যে 2 মার্ক, 4 মার্ক, 6 মার্কও কিন্তু কমন পড়ে যায়, এটা মাথায় রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর কিছু সংকেত তোমার মনে থাকতে চাইবে না, যে সংকেতগুলো মনে থাকতে চাইবে না ওগুলো বাদ দিও, এত বেশি প্যারা খাওয়ার কিছু নাই, কারণ তুমি ভর্তি পরীক্ষা এমনিতেও সব কিছু পারবা না। তো মাথায় প্রেশার যত কম দিবা তোমার জন্য তত ভালো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের সাজেশন ক্লাসে। আমরা চেষ্টা করবো কনসেপ্ট বুকের সবকিছু তোমাদেরকে সাজেশন আকারে দেওয়ার আর কি।